দেখছো? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আজকে আমাদের কি ক্লাস? 47তম বিশেষ বাংলা সাহিত্য আধুনিক যুগ। কোন যুগ? পুরা রমজান জুড়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করব। কারণ আধুনিক যুগ থেকে বাংলা প্রশ্ন সবচেয়ে বেশি ধরে, এবং এই আধুনিক যুগ আমরা জানি প্রাচীন যুগ থেকে বিশেষ পরীক্ষা একটা নম্বর ধরে। এরকম আবার রেয়ারও আছে যে 2টা নম্বরও ধরে। তবে ধরে নেন প্রাচীন যুগ থেকে বিশেষ পরীক্ষা 1 নম্বর ধরবে, এরপরে মধ্যযুগ থেকে 4 নম্বর ধরবে। মধ্যযুগ থেকে কত নম্বর আসে? 4 নম্বর। বাকি সবই কি সাহিত্যের বাকি 20 নম্বরের ভিতরে 15 নম্বর আসুক, 18 নম্বর আসুক, 20 আসুক, সবই কি আসবে? সবই আধুনিক যুগ থেকে। তাহলে আধুনিক যুগ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই টপিকটা যেহেতু আমাদের জুনে আমাদের বিশেষ পরীক্ষা, এই জুনের ভিতরে আমরা তার আগেই আমরা আধুনিক যুগটা শেষ করে ফেলবো। ধারাবাহিকভাবে একদম দৌড়াবো, কোনো কথা নাই। ওকে, ক্লিয়ার সবাই? খাতা কলম নিয়ে সবাই একটু বসে যাই। বাংলা সাহিত্যের এই যে আমাদের আধুনিক যুগটা, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যায় সবাই, কারণ এই যুগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। আর এই যুগের ক্লাস থেকে আপনার যে কোনো জায়গায় হবে। কালকে হাসনাতের বক্তব্যটা সুন্দর লাগছে, তাই না? অস্থির কথা বলছে ছেলে, যে ঢাকা ভার্সিটির প্রোডাক্ট বোঝা যায়। তেজ আছে, লিখছেন। আচ্ছা, যাই হোক, আমাদের এখান থেকে আমরা আধুনিক যুগ থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি কি প্রশ্ন পাবো। তাহলে কেমন আছেন সবাই? ভালো আছেন? হ্যাঁ। আর বাকিরা কি ভালো আছেন? নিবন্ধনের স্কুল পর্যায়ে না, স্কুল পর্যায়ে এই সাহিত্য থেকে প্রশ্ন ধরে না। একমাত্র কলেজ পর্যায়ে নিবন্ধ সাহিত্য থেকে প্রশ্ন ধরে। ঠিক আছে, আমাদের স্কুল পর্যায়ে নিবন্ধনে প্রশ্ন ধরে না সাহিত্য থেকে। আচ্ছা, অনেকেই আছেন আমাদের সাথে যারা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান আমাদের শুরু। রমজানের যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন বিসিএস ব্যাচে, তাদের রুটিন প্রোভাইড করা হয়ে গেছে ইনশাল্লাহ। এরকম আমরা ধারাবাহিক ক্লাস করব, কখন ফ্রি ক্লাস হবে, কখন পেইড ব্যাচের ক্লাসগুলো হবে, এগুলো আমরা দিয়ে দিয়েছি। আর আধুনিক যুগটা আমি পুরো রমজান জুড়ে শেষ করে দিব একেবারে, যাতে আমরা বিসিএস এর বাংলায় 35 ভিতরে 30 নম্বর রাখতে পারি। কত নম্বর? অ্যাটলিস্ট 30 নম্বর। আবার এইটা মনে করেন না যে নাসির স্যারে বাংলা ক্লাস করলে 35-এ 35 প্রশ্ন কি আমি করব? প্রশ্ন কি আমি করবো? তাহলে এর কেমনে? অনেকে লেখে শতভাগ কমন, এটার নাম বিসিএস। যে কয় শতভাগ কমন ও একটা বাটপার, যে পড়াইবে সেও একটা বাটপার। এটার নাম বিসিএস, জীবনও কমন পড়তো না। আমার কেরিয়ার প্লাস বই সবটাও যদি পড়ো, তারপরও শতভাগ কমন পড়বে না, এটা নিশ্চিত থাকে। বাজারে এমন কোন গাইড বই তৈরি করা হয় না যেটা থেকে শতভাগ কমন পড়ে। এসব মিথ্যা কথা। কারণ বিশেষ পরীক্ষা মানে ভিন্ন ধর্মী, আর বাংলার ভিতরে আপনি 30 নম্বর রাখা মানে আপনার অনেক কিছু। 25 থেকে 30 এই লেন্থটাই থাকবে সবারই। পরীক্ষা হলে দিবা, দেখবা 25 থেকে 30-এর উপরে তুমি কখনোই রাখতে পারবা না। এর বেশি যদি রাখতে পারো হয়তো অতিরিক্ত 32 পর্যন্ত ধাক্কাতে পারে, এর বেশি আর রাখা সম্ভব না। কারণ বাংলা প্রশ্ন অনেক ঘুরায়, অনেককে ঘুরায়। ওকে, খাতা কলম সবাই নিচ্ছি তো, তাই তো? খাতা কলম সবাই নিচ্ছি? ওকে। আর আজকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, যাতে ক্লাসটা সহজে খুঁজে পাওয়া যায়, যাতে ক্লাসটা কি সহজে খুঁজে পাওয়া যায়। ফ্রি সবই তো আছে, আমি তো দেখতে পাই। সমস্যা নাই, লেখো, তোমাদের টেনশন নাই, তোমাদের টেনশন নাই। আচ্ছা, এবারে আমরা আসি আমাদের আধুনিক যুগের যে সাহিত্য। গদ্য চর্চা রচনা শুরু হয় কোন শতকে? 19 শতকে। বাংলা গদ্য চর্চা রচনা সূত্রপাত হয় কোন শতকে? 19 শতকে। আমরা জানি বাংলা গদ্য রচনা সূত্রপাত হয়। এই ধরনের প্রশ্ন আসে প্রাইমারি পরীক্ষায়। বিশেষ পরীক্ষায় এত সহজ প্রশ্ন ধরে না যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ হয় কোন শতকে? 19 শতকে। গেল এটা। এখন দেখেন, প্রথমে আমরা শিখবো শ্রীরামপুর মিশন। বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে টপিকটার নাম লেখেন শ্রীরামপুর মিশন। কি লিখবো? শ্রী রামপুর মিশন।
টপিকটার নাম লেখো শ্রীরামপুর মিশন। এখান থেকে প্রাইমারি পরীক্ষায় কোন প্রশ্নটা আসছে, বিসিএস পরীক্ষায় কোন প্রশ্নটা আসছে বা আসবে, এগুলো সবই আমি বলে দিব, সবই বলে দিব। ক্লিয়ার? শিমু খান জাহান নাম থেকে প্রশ্ন করে বাংলা সাহিত্যের কথা। যারা এই যাবৎকালে অনেক ক্যাডার হয়েছে বা নাসিসের ক্লাস করছে এরকম অনেক আছে, অনেক আছে নাসিসের ক্লাস করে 40তম বিসিএস থেকে একেবারে যারা ক্লাস করছে অনেক ক্যাডারও আছে, এডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার অনেক আছে আমার স্টুডেন্ট, আল্লাহর রহমতে। তো মনে করেন আমার ক্লাস থেকে কমন পড়েন না, এরকম রেকর্ড নাই, টেনশন নিয়ে না ক্লাসটা করেন। তাই শ্রীরামপুর মিশন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, বাংলা গদ্য চর্চা বিকাশে প্রথম কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে দেখা যায়, বাংলা গদ্য চর্চা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। প্রশ্ন কিন্তু দুইটা, প্রশ্ন কি দুইটা, বিশেষ পরীক্ষার প্রশ্ন দুইটা। তাই প্রথম প্রশ্ন লেখো, বাংলা গদ্য চর্চা বিকাশে, বাংলা গদ্য চর্চা বিকাশে, বাংলা গদ্য চর্চা বিকাশে প্রথম, কথাটা কি প্রথমে নাকি দাঁত দিয়ে লিখবা, বাংলা গদ্য চর্চা বিকাশে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান, বলো। প্রশ্নটা এভাবে আসবে, বাংলা গদ্য চর্চার বিকাশে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা বলি নাই, এখানে বলছে বাংলা গদ্য চর্চার বিকাশে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। এই প্রথম কথাটা যদি লেখা থাকে, প্রথম কথাটা লেখা থাকলে উত্তর হবে শ্রীরামপুর মিশন। উত্তরটা কি? শ্রীরামপুর মিশন। প্রথম কথাটা থাকলে শ্রীরামপুর মিশন। যদি প্রথম কথাটা না থাকে তাহলে প্রশ্ন হবে বাংলা গদ্য চর্চা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। এরপরে প্রশ্নটা লেখো, বাংলা গদ্য চর্চা বিকাশে, বাংলা গদ্য চর্চা বিকাশে বাংলা গদ্য চর্চা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। এটা হবে ফোর্ট উইলিয়াম কলেজ। কোন প্রতিষ্ঠান, এটার উত্তরটা হবে ফোর্ট উইলিয়াম কলেজ। দ্রুত লেখেন, ফোর্ট উইলিয়াম কলেজ। কি লিখছে স্যার, বাংলা সাহিত্য আর গণিত নাকি বাদ দিয়ে দিবে বিসিএস, এটা কি সত্যি? ওরে মনুরা, এগুলো ফাও কথা। তোমার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় লিটারেচার থেকে প্রশ্ন আসবে না বাংলা, এটা কোনো কথা? এটা কোনো কথা? কি বেবি তুমি দেরি হইলো কেন? ঘুমাইছো বাসা? হ্যাঁ, তাহলে বাংলা গদ্য চর্চা বিকাশে প্রথম, এটা নিচে দাগ দাও, প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। এটা উত্তর লিখবা শ্রীরামপুর মিশন। প্রথম প্রশ্নের উত্তর কোনটা? শ্রীরামপুর মিশন। দ্বিতীয় প্রশ্নটা হলো বাংলা গদ্য চর্চা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান। এটা লিখবে ফোর্ট উইলিয়াম কলেজ। 2 নম্বরটা লেখেন, ফোর্ট উইলিয়াম কলেজ। দ্রুত যারা অনলাইনে আছেন আমার সবাই একটু লেখেন, দ্রুত লেখেন। আমি বলেছি রমজান মিশনটা এমন মিশন হবে, এবার 47 বিসিএস আমরা পিড়িতে টিকে দেখিয়ে দিব। বাংলায় আমাদের 30 থেকে 32 নম্বর রাখবো, 35 ভিতরে কত রাখবো, 30 থেকে 32 নম্বর বিসিএস পরীক্ষা রাখবো। এই টার্গেট নিয়ে পড়তে হবে। তাহলে দেখো, শ্রীরামপুর মিশনটাকে প্রথম প্রশ্ন ছিল বাংলা গদ্য চর্চায় প্রথম কোন প্রতিষ্ঠান ভূমিকা পালন করে, শ্রীরামপুর মিশন। দ্বিতীয় প্রশ্ন লিখে দিলাম, বাংলা গদ্য চর্চা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান, এই ফোর্ট উইলিয়াম কলেজ। ক্লিয়ার? লেখা শেষ? যারা অনলাইনে আছেন লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখে দিবেন। যারা অনলাইনে ক্লাস করেন ডান লিখে দিবেন। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, পরে প্রশ্ন আসি আমরা। প্রশ্ন আসতে পারে এই শ্রীরামপুর মিশন কারা, একটু ইতিহাস না বললেই নয়। আমরা জানি 1793 সালে এই উইলিয়াম কেরি, তিনি কি করেছিলেন? উইলিয়াম কেরির নাম তো আমরা মোটামুটি শুনেছি। 1793 সালে এই ইংল্যান্ড, কোথা থেকে? ইংল্যান্ড থেকে জাহাজ যোগে কলকাতা এসে পৌঁছেছিলেন। কত সালে? 1793 সালে। তিনি কিন্তু একা আসেন নাই, তার সাথে ছিলেন উইলিয়াম জোশুয়া মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। এরা সবাই একত্রে ফ্রেন্ড সার্কেল মিলে তারা কি করছিল? জাহাজ যোগে
কলকাতায় আসছিল। কেন এসেছিল তারা? মূলত এই ভারতীয় উপমহাদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তারা কি করেছিল, এই ভারতীয় উপমহাদেশে এসেছিল। তা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে উইলিয়াম কেরি ভারতীয় উপমহাদেশে আগমনের মূল কারণটা কি ছিল? এই উপমহাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্ম প্রচার করা। ওরা আসলো, আসার পরে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কি করলো, তারা ওই মানুষের কাছে ধর্ম প্রচার করলো। এরপর তাদের একটু ভেজাল লাগলো কি, উচ্চ বর্ণের খ্রিস্টান যারা ছিল, বিশেষ করে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশ শাসন করে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভারতীয় উপমহাদেশ শাসন করে, ওরা ছিল উচ্চ জাতের খ্রিস্টান। আর উইলিয়াম কেরি, জোশিয়া মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান, এরা ছিল, উইলিয়াম ওয়ার্ড, এরা ছিল কি, এরা মূলত নিচু জাতের। তা এরা আবার ওদের ভয় পাইতো, ওরা এই জন্য গোপনে গোপনে কলকাতায় কি করতো, খ্রিস্টান ধর্ম প্রচার করতো। এই কারণে উচ্চ বর্ণরা পাইলে ধরে শেষতো, এই ভয় কি করতো, ওরা গোপনে গোপনে কলকাতায় এইগুলা মানে ধর্ম প্রচার করতো। অবশেষে তাদের সাথে পরিচয় হয়ে গেল কাদের জানো? ডেনমার্কের অধিবাসী ডেনিসরা তখন কি করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বাণিজ্য সুবিধা নিয়ে তারা কলকাতায় তারা একটা ডেনিস সেন্টার খুললো। সেখানে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো, বিনিময়ে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা বাৎসরিক একটা চাঁদা দিত, এর বিনিময়ে তারা ওখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। তারা ও ডেনিসরাও ছিল খ্রিস্টান। তারা ডেনিস মানে কি, ডেনমার্ক, ডেনিস মানে কি ডেনমার্ক। একটা জিনিস খেয়াল রাখেন, এই যে আমরা একটা জিনিস বলে PODEF, পোডেফ, এই উপমহাদেশে প্রথম শাসন করছে কারা? কারা আসছিল প্রথমে আসছে পর্তুগিজরা, তারপর আসলো কারা? ওলন্দাজরা, এরপর আসছে কারা? ডেনমার্ক বা দিনেমার্ক কিন্তু অনেক আগে। ডেনমার্কের অধিবাসীদের কি বলে? দিনেমার্ক। এরপর আসছে কারা? ইংরেজিরা। এরপর সর্বশেষ কারা? ফরাসিরা ছিল সর্বশেষ। তো এই যে ডেনমার্ক বা দিনেমার্ক বলা হয় যারা, ওরাও ছিল খ্রিস্টান। এখন ওরা চিন্তা করলো যে এই আমাদের একটা মিশন প্রতিষ্ঠা করা দরকার। কি প্রতিষ্ঠা করা দরকার? মিশন প্রতিষ্ঠা করা দরকার। ওই ডেনিস সেন্টারের ভিতরে তারা একটা মিশন প্রতিষ্ঠা করলো। তখন চিন্তা করলো এই মিশনটা যে চালাবে, পাদ্রি পাবে কই? তখন তাদের পরিচয় ওই উইলিয়াম কেরি, জোশিয়া মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যানের সাথে। তখন তাদের সাথে পরিচয় হলো। এরপর তাদের বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা ওই গোপনে ঘুরে ঘুরে আর তোমাদের ধর্ম প্রচার করার দরকার নেই, তোমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করতেছি। বাৎসরিক কিছু, তোমার মাসিক কিছু টিয়াও পাবা, আর থাকা খাওয়া ফ্রি। তোমরা এখানে বসে কি করো, তোমরা এখানে বসে এই মিশনটা পরিচালনা করো। তখন ওই মিশনটার প্রধান পাদ্রী হিসেবে নিযুক্ত করলো কাকে? ডেনিসরা এই উইলিয়াম কেরিকে। তবে এই ফোর্ট উইলিয়াম, এই যে কি যেন বললাম, শ্রীরামপুর মিশনটা, তখন তারা মিললে কি করলো, ওই উইলিয়াম কেরি, জোশিয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এরা মিললে কি করলো, ওই শ্রীরামপুর মিশনটা তৈরি করলো। কিন্তু টাকা পয়সা দিছে কারা? সব ডেনিসরা দিছে। দিয়ে তারা কি করলো, তারা ওইটা বানাইলো। তাহলে এর কত সালে? 1800 সালের কথা হয়। কত সালে? 1800 সালে এই শ্রীরামপুর মিশনটা তারা বানাইলো। পাদ্রী নিযুক্ত লোকে উইলিয়াম কেরি। এখন কেরি চিন্তা করলো যদি এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করতে হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, ওই বাইবেলটা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, শুরু করো, নাই তো ধর্ম প্রচার করা যাবে না। ওরা কি করলো, প্রথম এই বাইবেলটাকে কি করলো, তারা বাংলায় ট্রান্সফার করলো। তা বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে এদেশে প্রথম খ্রিস্টান ধর্ম চালু করলো কে? এই উইলিয়াম কেরি। এখন দেখলো যে এইটা ছাপাবো কোথা থেকে, তখন তার বাংলা বাজার ছাপাখানা ছিল না, কলকাতায় ছাপাখানা ছিল না। তখন তারা কি করলো, ও ইংল্যান্ড চলে গেল। ইংল্যান্ড থেকে কি করলো, এই বাইবেলটাকে ছাপাইয়া নিয়ে আসলো বাংলায়। তারপর তারা খ্রিস্টান ধর্ম প্রচার করলো। এখন ওখান থেকে কিন্তু ছাপায় নাই। এরা কি করছে, ওইটা আবার ইংল্যান্ড যায় ছাপাই নিয়ে আসে নাই। ও চিন্তা করছে, না আমরা এই শ্রীরামপুর মিশনের ভিতরে একটা কি করব, একটা ছাপাখানা তৈরি করব, বাংলা ছাপাখানা তৈরি করব। ও যন্ত্রপাতি ইংল্যান্ড থেকে কিনে নিয়ে আসলো, আইনা ওই শ্রীরামপুর মিশনের ভিতরেই 1800 সালের মে মাসের দিকে কি করলো, একটা ছাপাখানা তৈরি করে ফেললো। এবং ওখান থেকে প্রথম বাইবেল ছাপানো শুরু হয়ে গেল। তাই বাইবেলটা ছাপাইছে কোথা থেকে? বাংলা বাইবেলটা ছাপাইলো কোথা থেকে? ওই শ্রীরামপুর মিশনের মুদ্রণ প্রেস থেকে। ওখান থেকে বাংলাটা ছাপাখানা শুরু হলো। এরপর কি করলো, ওইখান থেকে এই যে আমাদের মহাভারত, রামায়ণ, মহাভারত, এই বিখ্যাত গ্রন্থগুলো ওই শ্রীরামপুর মিশন থেকে ছাপানো হলো। অর্থাৎ শ্রীরামপুর মিশনটা তখন জনপ্রিয়তা অর্জন লাভ করতে পারলো। তখন ইংরেজরা চিন্তা করলো, শালারা তোরা ওইখানে বৈশা এইগুলো করতেছো, আর সবাই তোদের নাম কইতেছে, যারা তোদের কাছে আর এটা দিব না, এটা আমাদের দিয়ে দে। ইংরেজরা কি করলো, 1808 সালে, মাত্র কত বছর চালাইলো ডেনিসরা? 8 বছর শ্রীরামপুর মিশন। 1808 সালে কি করলো, ওদের কাছ থেকে নিয়ে নিল। ওরা বলছে তোদের চালার দরকার, আমাদের দিয়ে দে। তাহলে এই যে শ্রীরামপুর মিশন ইংরেজদের হাতে চলে যায় কত সালে? 1808 সালে চলে যায়।
এবং অনেক কাহিনী আছে। এরপর 1845 সালে আবার কি হয়ে যায়, এই শ্রীরামপুর মিশন ব্রিটিশ সরকার বন্ধ ঘোষণা করে। 10 বছর পর 1855 সালে আবার এই শ্রীরামপুর মুদ্রণ প্রেসটা কি করে, বন্ধ ঘোষণা করে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন লেখেন বিশেষ পরীক্ষায় কোনগুলো আসবে ওই লেখেন, খালি প্রেম কাহিনী শুনলে হবে না। এবারে লেখেন, সবাইকে লেখেন। অনেকে আবার মনে করছে এটা কি জিকে ক্লাস, এটা বাংলা ক্লাস না, ক্লাসটা জিকে সাথে রিলেটেড তো, এই জন্য। আচ্ছা আচ্ছা, যারা অনলাইনে আছেন এবার লেখা শুরু করেন। লেখেন, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশন, আমাদের টপিকটার নাম কি ছিল? শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর, এই যে একটু কাহিনী একটু হালকায় বলে নিলাম, কারণ কি, যাতে আপনাদের বিসিএস এ মনে থাকে। এটি দেখা, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? লেখন প্রতিষ্ঠা 10 জানুয়ারি। আমার মতো জানু লেখো, জানু কি লিখবা? 10 জানু। সাতক্ষীরায় দেখেন না, স্ত্রী হাজবেন্ডকে মাইরা বুকের উপর কি লিখে রাখছে? আয় কি ও কি যে লিখছে, সরি জান আই লাভ ইউ, সরি জান আই লাভ ইউ। ঠিক আছে, তো এই জানু, তা 10 জানু কত? 10 জানুয়ারি 1800। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখেন, স্টার দিয়ে রাখেন। শ্রীরামপুর মিশনটি প্রতিষ্ঠিত কত সালে? 1800 সালে। দ্রুত 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 দ্রুত। 10 জানুয়ারি, 10 জানুয়ারি, দ্রুত লেখেন, 10 জানুয়ারি 1800। ক্লিয়ার? এটি কারা প্রতিষ্ঠা করেন? ডেনিসরা। লেখেন, এটি প্রতিষ্ঠা করেন ডেনমার্ক বা ডেনিসরা। এটি প্রতিষ্ঠা করেন ডেনিসরা। এটা প্রতিষ্ঠা করেন কারা? ডেনিসরা। দ্রুত লেখেন, এটি প্রতিষ্ঠা করেন ডেনিসরা। দ্রুত লেখেন, এটি প্রতিষ্ঠা করেন কারা? ডেনিসরা। লিখছেন লিখছেন লিখছেন, এটি প্রতিষ্ঠা করেন ডেনিসরা। পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল 2013 সালে, না জানো 15 সালে একটা প্রশ্ন আসছিল যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি কারা। এটা প্রশ্ন কিন্তু প্রাইমারিতে ধরছে। চিন্তা করেন, বিসিএস এর চেয়ে কঠিন প্রশ্ন ধরে প্রাইমারি সাহিত্যে। প্রাইমারি সাহিত্যে যদি 7 থেকে 8টা নম্বর আসে, খুবই কঠিন ধরে। তার এখানে তাহলে লেখেন, এই মিশনটি প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি। মিশনটি প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি। দ্রুত লেখেন, মিশনটি প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি। মিশনটি প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি। মিশনটি প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি। 1 নম্বরে লেখেন উইলিয়াম কেরি। আরো আসতে হবে না, আরো আসতে বলে হবে না, অনেক লিটারেচার, অনেক লেখা। তোমাদের দিনাজপুরে উইলিয়াম কেরির কি আছে? শ্বশুরবাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও তুমি একদিন গেছিলাম উইলিয়াম কেরির ওখানে? আচ্ছা, ওটা যাবো, আমরা যাবো। এবার লেখো, তার এই শ্রীরামপুর, তুমি তোমার বউ নিয়ে ঘুরে এসো, সমস্যা নাই। এবার লেখো, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি কারা ছিল? আবার হিরো আলম টলম জায়েদ খানের নাম লেখো না। 1 নম্বর লেখো উইলিয়াম কেরি। 1 নম্বর লেখো উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। জোশুয়া মার্সম্যান। উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান, এই দুইজনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। লিখছেন? লেখেন জন টমাস, উইলিয়াম ওয়ার্ড, জন টমাস। আচ্ছা, একটা একটা লিখি আমরা, প্রথম প্রথম এটা বাদ দাও, 1, 2 নাম্বার লিখি। 1 নম্বর লিখলাম কি? উইলিয়াম কেরি। 2 নম্বর লিখবা কি? 2 নম্বর লেখো জন টমাস, জন টমাস। 3 নম্বর লেখেন জোশুয়া মার্সম্যান, জোশুয়া, জোশুয়া মার্সম্যান। 4 নম্বর লেখেন উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম ওয়ার্ড। এই যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি উইলিয়াম কেরি, জন টমাস, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই দুইজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে। সবচেয়ে বেশি ভূমিকা কার? এই দুইজনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। আর এই দুইজন একটু সহায়তা, এরা কম আর কি, কম শ্রম দিছে, বুঝছেন না? সবচেয়ে বেশি কে? উইলিয়াম কেরি ও জন টমাস। দ্রুত লেখেন। সাতক্ষীরা যারা আছেন তারা একটু সাড়া দেন। কেন? ডাক্তার সেলিনা আক্তার। কেন সাড়া দিবে ডাক্তার সেলিনা আক্তার? কেন একটু বলো তো। সরি জান আই লাভ ইউ, এজন্য? কোন স্যার কোন কোর্সে ভর্তি হলে যদি কোনো কারণে ক্লাসগুলো করতে না পারি, তাহলে পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবেন, আর হাইলাইটস গুলো পড়বেন, আমাদের লেকচার শিট গুলো পড়বেন বিসিএস এর, তাহলে তো হয়ে গেল। স্যার পিডিএফ ফাইল পাইনি। আরে আজকে যারা ক্লাস করতেছেন, যারা আমাদের ভর্তি প্রতিষ্ঠান, সবাই পিডিএফ পাবেন। আর 9:30টার সময় যে ক্লাসটা নিলাম, ওই ক্লাসটার পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি।
আচ্ছা গেল এটা। তাহলে এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তিকে উইলিয়াম কেরি ও জন টমাস, আর এই দুইজনও কিন্তু ছিল, তবে সবচেয়ে বেশি কে? এই দুইজন, এদের কম ভূমিকা। ওকে, গেল এটা। লিখছেন উইলিয়াম কেরি। আমাদের রেজাউল করিম লিখছে বুট বাগেরহাট থেকে আমাদের ইম্পেরিয়াল পিস। বা শফিক তুহিন, আমাদের মইনুল ইসলাম, ইশতিয়াক আহমেদ মিরাজ, থ্যাংক ইউ। লিখছেন এটা। আচ্ছা এবার লেখেন বাংলার বাইবেল প্রথম অনুবাদ করে, এখনো প্রশ্নটা লেখেন, বাইবেল প্রথম অনুবাদ করে, বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, দ্রুত লেখেন বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, এসে দেয় না? বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, এদেশে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করেন উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, এসি বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, লেখেন বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, দ্রুত লেখেন বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, এদেশে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করেন। বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে, এদেশে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করেন কে? উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। দ্রুত লেখেন উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান, দ্রুত লেখেন। লিখছেন উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যান। এরপর আসতে পারে এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এদেশে, মানে এই কেন শ্রীরামপুর মিশনটা বানাইছিল? এদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা। লেখেন মিশনটি প্রতিষ্ঠার মূল কারণ ছিল, শর্টকাট লেখেন, মিশনটি প্রতিষ্ঠার মূল কারণ ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা। খ্রিস্টান বানানটা আপনারা অনেকেই পারেন না, আমি লিখে দিচ্ছি। খ্রিস্টান বানানটা এই মুদ্রণস্যা, কিন্তু মিশনটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করা। স্যার আপনার ক্লাসগুলো আমার ফেসবুক সিক্রেট গ্রুপে থাকবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? গধূলি বিকেল নীলপড়ি। দ্রুত লেখো। তার মিশনটির লক্ষ্য কি ছিল? খ্রিস্টান ধর্ম প্রচার করা। দ্রুত লেখেন। এই মিশনটির প্রধান পাদ্রী কে ছিলেন? পাদ্রী বানান পয়কার পা দর অস্কেরি, পাদ্রী। মিশনটির প্রধান পাদ্রী কে ছিলেন? মিশনটির প্রধান পাদ্রী ছিলেন উইলিয়াম কেরি। লেখেন মিশনটির প্রধান পাদ্রী ছিলেন উইলিয়াম কেরি। মিশনটির প্রধান পাদ্রী ছিলেন উইলিয়াম কেরি। দ্রুত লেখেন মিশনটির প্রধান পাদ্রী কে ছিলেন? উইলিয়াম কেরি। লিখছেন? গেল এটা। শ্রীরামপুর মিশন ইংরেজদের হাতে চলে যায় কত সালে? 1808। লেখেন এই মিশনটি ডেনিশদের কাছ থেকে ইংরেজদের হাতে চলে যায়। এই মিশনটি ডেনিশদের কাছ থেকে ইংরেজদের হাতে চলে যায় কত সালে? 1808। চমৎকার একটা প্রশ্ন, বিশেষ পরীক্ষার চমৎকার একটা প্রশ্ন। বিশেষ পরীক্ষা আসতে পারে যে শ্রীরামপুর মিশন ডেনিশদের কাছ থেকে ইংরেজদের হাতে চলে যায় কত সালে? 1808 সালে। দ্রুত লেখেন 1808 সালে লিখেছেন। ওকে, পরে প্রশ্ন, শ্রীরামপুর মিশনে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশনে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশনে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালের মে মাসে। তারিখটা দেয়া নেই, 1800 সালের মে মাসে। লিখে রাখেন। ওরে না, উপমহাদেশে বাংলা ছাপাখানা ওইটা না, আমি যা বলি লেখেন, তবে বিস্তারিত বলতেছি, ছাপাখানা সম্পর্কে বিস্তারিত লিখেই দেব। তাহলে এই শ্রীরামপুর মিশনে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? শ্রীরামপুর মিশনে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালের মে মাসে। দ্রুত লেখেন 1800 সালের মে মাসে। এমন ভাবে পড়াশোনা করবেন বিসিএস প্রাইমারি সব পানির মতো মনে হবে। প্রাইমারি আপনার কাছে 1 থেকে 20 পানির মতো মনে হবে। বিস্তারিত পড়বেন, কাজে দিবে। লিখছেন কত সালে? 1800 সালে মে মাসে এখানে বাংলা একটা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এখন দেখেন এই শ্রীরামপুর মিশন পড়তে গিয়ে আমাদের অনেক কিছুই কিন্তু জানতে হবে। বাংলা ছাপাখানা জানতে হবে, বাংলা মুদ্রণ প্রেস যেটাকে বলি এইটাই ছাপাখানা, বাংলা লিপি সম্পর্কে এখন আমাদের জানতে হবে। এখন যেগুলো বলবো সব গুরুত্বপূর্ণ। যারা বিশেষ পরীক্ষা দিবেন প্রাইমারিতে সবার জন্য এই টপিকটা কি
খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা লিখে রাখেন যে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় 1845 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বাজারে গাইডে পাইবেন না যে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কত সালে। লেখেন শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় 1845 সালে। শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় 1800 কত সালে? দ্রুত দ্রুত দ্রুত। শ্রীরামপুর মিশন ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় কত সালে? 1845 সালে। লিখছেন এটা? গুড 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 গুড। যারা অনলাইন আছেন দ্রুত লিখে রাখেন। শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কত সালে? কে বন্ধ করে দিছে? শেখ হাসিনা? কে বন্ধ করছে? হ্যাঁ, ব্রিটিশ সরকার এটা 1845 সালে বন্ধ ঘোষণা করেন। কেটে ক্লিয়ার? এই বন্ধ হওয়ার পিছনে কি কারণ নাই? কারণ নাই, সব মরে গেছে। সব কি, অর্থাৎ এই মিশনের যারা পাদ্রী ছিল সব মরা, ক্লিয়ার, সব মারা গেছে। তাই এখন দেখো এই মিশনটি বন্ধর কারণটা কি ছিল? মারা গেছে। লেখো, উইলিয়াম কেরি মারা যান 1834 সালে। উইলিয়াম কেরি মারা গেল কত সালে? 1834 সালে। লেখেন উইলিয়াম কেরি মারা যান 1834 সালে। এই নেট ঠিক আছে? উইলিয়াম কেরি মারা যান, উইলিয়াম কেরি মারা যান, উইলিয়াম কেরি মারা যান 1834 সালে। দ্রুত লেখেন, যারা অনলাইন আছেন লেখেন উইলিয়াম কেরি মারা যান কত সালে? 1834 সালে। লিখছেন? লিখছেন? 1822 সালে মারা যায় উইলিয়াম ওয়ার্ড। এলাকার দরকার নাই, এটা লেখার দরকার নাই। 1822 সালে মারা যায় কে? উইলিয়াম ওয়ার্ড। 1823 সালে মারা যায় কে? ওই কেরির মানে জোশুয়া মার্সম্যানের বড় ছেলে, ওটার নাম কি? জন ক্লার্ক মার্সম্যান। ওই যে দিগদর্শন সাময়িক পত্রিকা, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিল? জন ক্লার্ক মার্সম্যান। ওই জন ক্লার্ক মার্সম্যান কে ছিল? ওই জোশুয়া মার্সম্যানের ছেলে। জোশুয়া মার্সম্যানের বড় ছেলের নাম কি? জন ক্লার্ক মার্সম্যান। ওই তা মারা যায়, লাগছে না? মারা গেছে। তা লিখছেন এটা 1823 সালে কেরির বড়, সরি 1823 সালে কেরির বড় ছেলে মারা গেল। 1823 সালে কার? কেরির বড় ছেলে মারা গেল 1823 সালে। এরপর দেখেন 1834 সালে কে মারা যায়? উইলিয়াম কেরি। তাহলে এই মিশনটা বন্ধ হওয়ার পিছনে একমাত্র মূল কারণ 1822 সালে উইলিয়াম ওয়ার্ডের মৃত্যু হয়। কার? উইলিয়াম ওয়ার্ডের মৃত্যু হয়। 1823 সালে মারা গেল কেরির বড় ছেলে। কেরির বড় ছেলে মারা গেল কত সালে? 1823 সালে। এরপর 1834 সালে মারা গেল কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। এরপর 1837 সালে মারা গেল জোশুয়া মার্সম্যান। প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন ধরছিল, কার মৃত্যুর মধ্য দিয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অস্তিত্ব বিলীন হয়ে যায়? প্রাইমারি পরীক্ষা প্রশ্ন সবচেয়ে কঠিন করে সারা এই লিটারেচার থেকে। কার মৃত্যুর মধ্য দিয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অস্তিত্ব বিলীন হয়ে যায়? ওই জোশুয়া মার্সম্যানের মৃত্যুর মধ্যে। ক্লিয়ার? এবার হ্যাঁ, এটা লেখো, প্রশ্নটা লেখো। 1837 সালে, 1837 সালে জোশুয়া মার্সম্যানের, 1837 সালে, 1800 কত? 1837 সালে জোশুয়া মার্সম্যান, জোশুয়া মার্সম্যানের মৃত্যুর মধ্য দিয়ে এই কি হয়? এই শ্রীরামপুর মিশনের অস্তিত্ব বিলীন হয়ে যায়। দেখছেন? এবার ধুকে ধুকে চলছে আর কি। সবকটা যদি মারা যায় আল্লাহ, চলবে কেমনে? সর্বশেষ এই শ্রীরামপুর মিশনের সর্বশেষ মারা গেল কে? এই জোশুয়া মার্সম্যান। এই জোশুয়া মার্সম্যানের ছেলে কিন্তু জন ক্লার্ক মার্সম্যান। জোশুয়া মার্সম্যানের ছেলের নাম কি? জন ক্লার্ক মার্সম্যান। কি বলবো, কি লাইন! আর এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষা এভাবে আসছিল, কার মৃত্যুর মধ্য দিয়ে শ্রীরামপুর মিশনের অস্তিত্ব বিলীন হয়ে যায় বা ধ্বংসের মুখে পড়ে? জোশুয়া মার্সম্যানের মৃত্যুর মধ্য দিয়ে এই কি হয়? জোশুয়া মার্সম্যানের মৃত্যুর মধ্য দিয়ে কি হয়? অস্তিত্ব বিলীন হয়ে যায়। দ্রুত লেখেন। লিখছেন? দ্রুত। জোশুয়ার ছেলের নাম ওই যে জন ক্লার্ক মার্সম্যান। ওরে এত লেখার দরকার নাই, সবকিছু কি লিখতে হয়? কিছু কথা বুঝে নিতেও হয়, বুঝেন না? এসি এখনো দেয় না। আচ্ছা দিবে। আচ্ছা, এরপরে প্রশ্ন লেখেন। এবারে লেখেন বাংলা লিপি। এবার টপিকটা লেখেন বাংলা লিপি। এর সাথে একটু রিলেটেড, যেহেতু আপনারা বলছেন বাংলা লিপিটা সম্পর্কে ধারণা নেন, যারা ভাইবা টাইবা দিবেন দুই একটা বাংলা লিপি সম্পর্কে প্রশ্ন ধরে। বাংলা লিপি টপিকটার নাম লেখেন, বাংলা লিপি। দ্রুত লেখেন বাংলা লিপি। লেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা লিপির উৎপত্তি হয় 7ম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে
বাংলা লিপির উদ্ভব হয় 7ম শতাব্দী। ওরে সৌরভ দেব লাগছে, হ্যালো স্যার মর্নিং। ওরে বাবা, হ্যালো স্যার মর্নিং। দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা আলমগীর হোসেন, তুমি একটু 509 কল দাও। 509 একটা ফোন দিয়ে এখনই সমস্যাটা সমাধান করো। কি লিখলাম আমরা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা লিপির উৎপত্তি হয় কত সালে? 7ম শতাব্দী। দ্রুত লেখো। 7ম শতাব্দী। বাংলা লিপির উৎপত্তি হয় কত সালে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দী। কেরির বড় ছেলের কে? বড় বানানটাই তো ভুল লিখছো, এত কিছু তোমাদের লেখা লাগবে না। আচ্ছা এরপর কি লিখলাম আমরা? সুনীতি কুমারের মতে বাংলা লিপির উৎপত্তি হয় 10ম শতাব্দীতে। এবার লাগো, সুনীতি কুমারের মতে বাংলা লিপির উদ্ভব হয় 10ম শতাব্দী। 10ম শতাব্দী। 10ম শতাব্দী, অর্থাৎ এই 7ম শতাব্দী মানে ধরে নিবা 650 থেকে কত? 1200 ধরা হয়। আর 10ম শতাব্দী মানে কি? 950 থেকে 1200। এটা মূলত। তাহলে বাংলা লিপির উৎপত্তি হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবে? 7ম শতাব্দী। ডক্টর সুনীতি কুমার মতে বাংলা লিপির উৎপত্তি হয় কত সালে? 10ম শতাব্দী। 10ম শতাব্দী। আছে আলমগীর হোসেনের সমস্যাটা কি দেখো তো, দেখতেছে? তাহলে 7ম শতাব্দী লিখছো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা লিপির উৎপত্তি হয় কবে? 7ম শতাব্দী। আর ডক্টর সুনীতি কুমার মতে 10ম শতাব্দী, অর্থাৎ 950 থেকে 1200, আর এটা হলো 650 থেকে 1200। ক্লিয়ার? গুড। পরের প্রশ্নটা লেখেন, লিপি শব্দের অর্থ কি? এটা অনেকেই মনে ধারণা। লেখেন, লিপি শব্দের অর্থ লিখন পদ্ধতি, রাইটিং সিস্টেম। লিপি শব্দের অর্থ হলো লিখন পদ্ধতি। লিপি শব্দের অর্থ কি? লিখন পদ্ধতি, যেটাকে ইংরেজিতে আমরা বলি রাইটিং সিস্টেম। দ্রুত লেখেন, লিপি হচ্ছে লিখন পদ্ধতি। সামিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিপি শব্দের অর্থ কি? লিখন পদ্ধতি। লিখছেন? লিখন পদ্ধতি। লিপি শব্দের অর্থ কি? লিখন পদ্ধতি, ইংরেজিতে বলে রাইটিং সিস্টেম। এখন প্রশ্ন আসে, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এই প্রশ্নটা অনেকবার আসে। লেখেন, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। লেখেন, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। অনেকে ভুলে মারিয়ে দিয়ে আসে ব্রাহ্মী লিপি, তাই না? লেখো, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। দ্রুত লেখেন, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। দ্রুত লেখো, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম। প্রাইমারি ভাইভা বোর্ডের প্রশ্নটা, এটা প্রাইমারি ভাইভা বোর্ডের প্রশ্ন, যে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এবার লেখেন, বাংলা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? বিশেষ পরীক্ষা ধরতে পারে। লেখেন, বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। নেট ঠিক আছে? বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। এসি দেয় না বেটা, এসিটা দিতে কইছি না? বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। না, ও ঠিক আছে, চলে। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। দ্রুত লেখো, দ্রুত। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। লেখা শেষ। যারা অনলাইন আছে দ্রুত লিখবেন, বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? আবারও ব্রাহ্মী লিপি লিখে আইসেন না। আপনাদের তো একটা অভ্যাস আছে বাজারে গাইড বই পড়ার, বাজারে গাইড বই খালি উল্টাপাল্টা লেখে, এটাই লেখেন। আমি যে টপিক পড়াচ্ছি এটা কোথা থেকে পড়াচ্ছি? প্রশ্ন জায়গা না মনে আছে স্যার, আপনি পাইছেন কই? এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2025 আপডেট তথ্য এগুলো। বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? বঙ্গলিপি দ্বারা। লিখেন। এরপরে লেখেন, এই যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলা লিপিটা কোন লিপি থেকে বাংলা লিপির জন্ম, কেউ পারেন? পরীক্ষায় প্রশ্ন আসলো, বিশেষ পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা ধরলো যে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে, বলতে পারবা? ওই আন্দাজে ঢিল মারে ব্রাহ্মী। ও তো বাংলা দাদি, ও তো দাদি, ও তো দাদি। এই যে দেখো, ভারতীয় উপমহাদেশে
প্রাচীনতম লিপির নাম কি? এই ব্রাহ্মী লিপি। ভারতীয় উপমহাদেশে অধিকাংশ লিপির এই ভাষার জন্ম এই ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপিটা বিবর্তন হয়ে আসছে কি? ব্রাহ্মী লিপিটা আসলে এরপর আসলো কুটিল লিপি। এই লিপিটার নাম কি? কুটিল লিপি। এরপর আসলো কি? পূর্বী লিপি। এরপর কি? পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকে একটা লিপির জন্ম লাভ করলো, সেটা আমাদের বাংলা লিপি। সেটার নাম কি? বাংলা লিপি। এখন বিশেষ প্রশ্ন তো চালাক, প্রাইমারি প্রশ্নকর্তা তো চালাক, তোমার যাতে ড্যাম ফালানো হয় ওই চেষ্টাই করবে। তা বাংলা লিপি, বাংলা লিপির মাকে? পূর্বী লিপি। বাংলা লিপির মাকে? পূর্বী লিপি না? আমরা যে বলি বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, এটাও দেখো। আমরা জানি ইন্দো ইউরোপীয়, মনে আছে? এটা কি? ইন্দো ইউরোপীয়। এটা হলো ইন্দো ইউরোপীয়। এখান থেকে আসছে কি? ইন্দো ইরানীয়। কি লিখবা? ইন্দো ইরানীয়। এখান থেকে আসছে কি? ভারতীয় আর্য। ভারতীয় আর্য। এখান থেকে আসছে কোন ভাষা? প্রাকৃত ভাষা। কোন ভাষা? প্রাকৃত ভাষা। এখান থেকে জন্ম লাভ করলো দুইটা বাচ্চা, একটা আমাদের বাংলা ভাষা, আর এখান থেকে আসলো অসমিয়া ভাষা, মানে আসাম অঞ্চলের ভাষা। এখন তো তা বাংলা ভাষার মা কে? প্রাকৃত ভাষা। তা বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। এই বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। তাই অসমিয়া ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। তার এই বাংলা ভাষার বোন কে? অসমিয়া ভাষা। বাংলা ভাষার ভাই কে? অসমিয়া ভাষা। বাংলা ভাষার সহোদর কে? অসমিয়া ভাষা। কথা ক্লিয়ার? এখন যদি তুমি বলো যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে, তাহলে ইন্দো ইউরোপীয় থেকে। ও তো মায়ের মা, দাদা 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 তার দাদা, মায়ের মা, মা চলে যাইতেছে। এটা প্রাকৃত ভাষা মাকে এইটা, এটা মাকে এইটা, এটা মাকে এইটা। তাহলে বাংলা ভাষার আদি জন্মদাতাকে এই ইন্দো ইউরোপীয়। আদি কোন ভাষা থেকে? বাংলা ভাষা যদি বলে আদি কোন ভাষা গোষ্ঠী থেকে বা আদি কোন ভাষা পরিবার থেকে বাংলা ভাষার জন্ম হলো, সেটা হলো এই ইন্দো ইউরোপীয়। কথা ক্লিয়ার? আর যদি পরীক্ষা প্রশ্ন করে, বিশেষ পরীক্ষা, বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে প্রাকৃত ভাষা। কথা কি? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা মানে স্বাভাবিক ভাষা, জনগণের মুখের ভাষা, এটাকে বলে প্রাকৃত ভাষা। আর যদি বলে বাংলা ভাষার জননী বলা হয় কোন ভাষাকে? প্রাকৃত ভাষাকে। বাংলা ভাষার মা বলা হয় কাকে? এই প্রাকৃত ভাষাকে। কথা কি? বাংলা ভাষার বোন বলা হয় কাকে? অসমিয়া ভাষাকে। বাংলা ভাষার ভাই বলা হয় কাকে? অসমিয়া ভাষাকে। বাংলা ভাষার সহোদর বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষা। কথা ক্লিয়ার? গুড। এবার আসি আমরা বাংলা লিপি। তাহলে বাংলা লিপির যে প্রাচীন কে, কার কাছ থেকে আসছে? প্রথম উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলা লিপির উৎপত্তি প্রথম কোন ভাষা থেকে? এই ব্রাহ্মী লিপি থেকে। এরপর আসছে কোনটা? কুটির লিপি। এরপর বিবর্তন হয়েছে কোনটা? পূর্বী লিপি। মূলত বাংলা লিপির জন্মটা হইল কোথা থেকে? এটা হলো অরিজিনাল মা, এইটা রিয়েল মা। এর গর্ভ থেকেই জন্মটা লাভ করলো কে? বাংলা লিপি। তা বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে? পূর্বী লিপি থেকে। পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে, আপনি আগে খুঁজবেন চারটা অপশন মধ্যে পূর্বী লিপি আছে কিনা। থাকলে টাস করে টিক মারেন, যদি না থাকে তখন ব্রাহ্মীরে মাইরে দিয়ে আসেন। না থাকলে কি? ব্রাহ্মী। হ্যাঁ, এটা কনফিউজ হয়ে গেছিল। আমি তো চালাকি করে বিশেষ প্রশ্নটা আমি করে দিছি যাতে তোমরা ব্রাহ্মী লিপিতে টিক মারো। আমি তো চালাক কম না। তোমার এখন পরীক্ষায় আমি যদি বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে, অপশনে ইন্দো ইউরোপীয় দিয়ে দেবো, প্রাকৃত দিয়ে দেবো, দেখুন কোনটা মারো। প্রাকৃত যে মারবা নাম্বার পাবা। তেমনি আমি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবো বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে, অপশনে ব্রাহ্মীও মারিয়ে দেবো, কুটিলে মারিয়ে দেবো, পূর্বীয় মারিয়ে দেবো, দেবনাগরীয় লিপিও মারিয়ে দেবো, দেখুন তোমরা কোনটা মারো। ও, তোমরা এখন চালাক হয়ে গেছো। ওরে বাবা। তাহলে বাংলা লিপির উৎপত্তি কোথা থেকে? ব্রাহ্মী লিপির কুটিল রূপ এই পূর্বী লিপি থেকে বাংলা লিপিটার উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? যারা অনলাইন আছেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওরে ভাই, বিশেষ পড়াশোনা করতে হবে এমন ভাবে যাতে প্রিলি লিখিত সবই কভার দেওয়া যায়। 11 থেকে 20তম গ্রেডের ছোট ছোট চাকরি পরীক্ষা সবই কভার দেয়। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা লিপির উৎপত্তি, এটা নিয়ে কনফিউশন দূর হলো সবার? এটা পার্থক্য কি শোনো, এটা হলো লিপি আর হলো বাংলা ভাষা। লিপি মানে কি? রাইটিং সিস্টেম, তুমি যেভাবে লেখো ক খ গ গ, এটা হলো এটা। আর এটা হলো বাংলা ভাষা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, মানুষের মুখের ভাষা। ক্লিয়ার? ওই যে সরি জান, আই লাভ ইউ। এবার বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? দেখি তোমার হাতে লাগাটা অনেক জোশ। এর হাতে লাগানো সুন্দর না? হ্যাঁ, দেখেন তুমি। জি স্যার, তুমি তুমি ওর দিকে তাকাইলে কোন সময়? তোমার না বউ আছে, তুমি ওর দিকে তাকাও কা? হ্যাঁ, ওর হাতে লাগাটা অনেক সুন্দর। এটা ঠিক। দেখছেন দেখছেন, আপনারা একটু দেখেন অনলাইনে, হাতে লাগাটা অনেক সুন্দর। নাও, লিখছেন লিখছেন? হ্যাঁ, গুড গুড গুড। বাংলা লিপি গুড। আর উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। লেখেন,
উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। বিসিএস এর ক্লাস করলে এমন উপকারিতা হয় 14 গোষ্ঠী সম্পর্কে জানা যায়। উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। দ্রুত লেখেন, উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। দ্রুত লেখেন। প্রায় 2500 বছর পূর্বে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। লিখছেন এটা? আচ্ছা, এই ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন বাংলাদেশে কোন জায়গায় পাওয়া গেছে, কে বলতে পারবা? এই ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন, ভেরি গুড, মহাস্থানগড়। লেখো 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 লেখো। ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে বাংলাদেশে কোথায়? মহাস্থানগড়ে, বগুড়া। বগুড়া মহাস্থানগড়ে ঘুরতে যাব, আমি গিয়েছিলাম, সেখানে আমি এগুলা দেখে আসছি। ঠিক আছে, তাহলে ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় মহাস্থানগড়, বগুড়া। দ্রুত লেখেন, মহাস্থানগড়, বগুড়া। মহাস্থানগড়, বগুড়া। লিখছেন? মহাস্থানগড়, বগুড়া। এই ব্রাহ্মী লিপি সমগ্র ভারতবর্ষের প্রভাব বিস্তার করেছিল কার আমলে? সম্রাট অশোক। লেখেন, সম্রাট অশোকের সময় এই ব্রাহ্মী লিপি ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছিল। হ্যাঁ, মহাস্থানগড়, বগুড়া। তাহলে সম্রাট অশোকের সময়, অশোক, তালবসায় ওকার কা, অশোক, সম্রাট অশোকের সময় ব্রাহ্মী লিপি ভারতবর্ষে প্রভাব বিস্তার লাভ করেছিল। দ্রুত লেখেন, সম্রাট অশোকের সময় ভারতবর্ষে কি করেছিল? এই ব্রাহ্মী লিপি প্রভাব বিস্তার লাভ করেছিল, মানে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছিল। দ্রুত দ্রুত দ্রুত। লিখছেন 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 ওকে ওকে। এখন দেখেন, একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কার শাসনামলে মানে কার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান, অর্থাৎ কার শাসনমালা, মানে কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান। পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে, কি বললাম, মানে কোন শাসক তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন, অর্থাৎ তিনি যে রাজ্য পরিচালনা করবেন এগুলো ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। অর্থাৎ সংবিধানটা ওটা কোন সম্রাটের শাসনমালা, অথবা কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? সম্রাট অশোক। তাহলে লেখেন, সম্রাট অশোক তার শাসনমালা প্রথম ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান। সম্রাট অশোক তার শাসনমালা প্রথম ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান। দ্রুত লেখেন। দেখেন, এই দুপুরবেলা বাজে কয়টা? 12টা মনে হয়, 12টা 15 বাজে। তারপর আমাদের 330 জন ক্লাস করতেছেন, অর্থাৎ যাদের চাকরি লাগবে তারাই ক্লাসটা করতে, যারা বিসিএস ক্যাডার হবেন তারাই ক্লাসটা করতেছেন। সবাই ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে বা আপনিও পরবর্তী দেখতে পারেন। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এই যে ব্রাহ্মী লিপির সাথে মিল পাওয়া যায় মহাস্থানগড়ের লিপির সাথে, তাই না? ব্রাহ্মী লিপির সাথে মিল পাওয়া যায় কোথার লিপির সাথে? ওই মহাস্থানগড়ে আমরা যে লিপি খুঁজে পাইছি ওই লিপির সাথে ব্রাহ্মী লিপির কি পাওয়া যায়? মিল খুঁজে পাওয়া যায়। ক্লিয়ার? গুড। তা ব্রাহ্মী লিপির সাথে আমরা যে মহাস্থানগড়ে যে লিপি পাইছি এই লিপির সাথে মিল পাওয়া যায়। ক্লিয়ার? প্রশ্নগুলো কিন্তু এভাবে আসতে পারে। পরে একটা প্রশ্ন লেখো, বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয়, এই প্রশ্নটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে। বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয়, বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় সেন আমলে। বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় কোন আমলে? সেন আমলে। বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় সেন আমলে। বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় কোন আমলে? সেন আমলে। এরপর আরেকটা প্রশ্ন আসে, বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? লেখেন, বাংলা লিপি অক্ষর বা বর্ণ স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। বাংলা লিপি অক্ষর বা বর্ণ স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। পাঠান, পাঠান কিন্তু হিন্দি শব্দ। পাঠান কোন ভাষার শব্দ? হিন্দি।
বাংলা লিপি অক্ষর বা বর্ণ স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। বাংলা লিপি অক্ষর বা বর্ণ স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? পাঠান আমলে। বাংলাদেশে পাওয়া, লেখেন স্টার দিয়ে লেখেন, বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপি হলো, বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপি হলো অশোকের লিপি। বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপি হলো অশোকের লিপি। বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপির নাম কি? অশোকের লিপি। বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপির নাম অশোকের লিপি। বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন লিপির নাম কি? অশোকের লিপি। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা, মানে পরিপূর্ণতা পায়। বাংলা লিপি স্থায়ী পরিপূর্ণতা লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। বাংলা লিপি স্থায়ী পরিপূর্ণতা লাভ করে একেবারে, বা সুসংগঠিত হয়। বাংলা লিপি স্থায়ী পরিপূর্ণতা লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। দ্রুত লেখা, দ্রুত 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 লিখছেন। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি বলতে পারেন? বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হলো 50টি। আর লেখেন বাংলা লিপিতে মোট, বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা 50টি। যারা অনলাইন আছেন দ্রুত লেখেন, বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কয়টি? 50টি। বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কয়টি? 50টি। বাংলা বর্ণগুলোর আধুনিক রূপ দান করেন পঞ্চানন কর্মকার। লেখেন বাংলা স্যার আধুনিক রূপ দেন, বাংলা বর্ণগুলোর আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। সামি ইসলাম, থ্যাংক ইউ। বাংলা বর্ণগুলোর আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। বাংলা বর্ণগুলোর আধুনিক রূপ দেন কে? পঞ্চানন কর্মকার। বাংলা বর্ণগুলোর আধুনিক রূপ দান করেন কে? পঞ্চানন কর্মকার। এখন যে প্রশ্নগুলো আপনাদের ভেজাল লাগে এটা একটু লেখাই দিব। বিশেষ পরীক্ষায় যে ভেজালটা লাগে, প্রাইমারি পরীক্ষা বা অন্যান্য জব পরীক্ষায় যে ভেজালটা লাগে, বা প্রাইমারি ভাইবা বোর্ডে যে প্রশ্নটা ধরে, বিশেষ ভাইবা বোর্ডে যে প্রশ্নটা ধরে, সেটা হলো বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনক কে, অথবা বাংলা মুদ্রাক্ষরের জনক কে? কে পারেন? এইটা কিন্তু প্রাইমারি ভাইবা বোর্ডে অনেকবার প্রশ্ন ধরে। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক অথবা নকশাকারী। এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে। কখনো বলে বাংলা মুদ্রাক্ষরের জনককে, কখনো বলে বাংলা মুদ্রাক্ষরের নকশাকারীকে, কখনো বলে বাংলা বর্ণের জনককে, আবার বলে বাংলা বর্ণের নকশাকারীকে, আবার বলে বাংলা লিপির নকশাকারীকে, আবার বলে বাংলা লিপির জনককে। কাউকে এই বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনককে কে বলতে পারেন? বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনককে কে বলতে পারেন? বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনককে কে পারেন? কন বাংলা মুদ্রা। এই যে পাইছি ফরহাদ, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ ফরহাদ মিয়া। তিনি বলেছেন চার্লস উইলকিংস। লোকটার নাম কি? চার্লস উইলকিংস। এই চার্লস উইলকিংস কে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন কে? ওয়ারেন হেস্টিংস। ব্যাটার নাম কি? ওয়ারেন হেস্টিংস। ওই হেস্টিংস পরে রাখেন, আগে এটা লেখেন। তা বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনক অথবা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিংস। অথবা নকশাকারী, জনক আর নকশাকারী বললেই কে? চার্লস উইলকিংস। দ্রুত লেখো। বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনক অথবা নকশাকারী অথবা বাংলা মুদ্রাক্ষরের জনক বা নকশাকারী কে? চার্লস উইলকিংস। পরীক্ষায় বিশেষে প্রশ্ন ধরতে পারে যে চার্লস উইলকিংস কে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন কে? কে গইল বেটা, এটা বানা। কে? ওয়ারেন হেস্টিংস। লেখো চার্লস উইলকিংস কে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন, চার্লস উইলকিংস কে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস চার্লস উইলকিন্সকে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন কে? নাম কি? ওয়ারেন হেস্টিংস চার্লস উইলকিন্সকে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন ওয়ারেন হেস্টিংস। আমাদের বাঙালিদের তো কোনো অবদানই নেই, আমাদের বাংলা ভাষায় তাও আবিষ্কার করছে কারা? সবই তো বিদেশিরা। আমরা কি করছি? বাঙালি আমরা কিছুই করি নাই। দ্রুত লিখছেন, বাঙালি কিছুই করে নাই। এই মেট্রোল বানাইলো কি? তাও শেখ হাসিনা, ওনার থেকে তো বাঙালি। ও কিন্তু বানাইছে কিন্তু এরা জাপান না, জাপান। পদ্মা সেতু বানাইলো করা, তাও বিদেশিরা। তাহলে ওয়ারেন হেস্টিংস, তাহলে বাংলা হরফ তৈরির নির্দেশ দেন কে? ওয়ারেন হেস্টিংস। এবার লেখেন, বাংলা লিপি অক্ষর বা বর্ণের কি খোদাইকারী? বাংলা লিপি অক্ষর বা বর্ণের খোদাইকারী। এই খোদাইকারী কথাটা থাকলে কি হবে বলতো? কয়কার খোদাইকার দা রস্যই, খোদাই কয়কার কার ওই দিকে। খোদাইকারী কথাটা থাকলে আমাদের বাঙালি একটা ম্যান, ওর নাম হলো পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। দ্রুত রাখো, দ্রুত 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 দ্রুত। তাহলে খোদাইকারীকে পঞ্চানন কর্মকার। লিখছেন। তাহলে বাংলা লিপি অক্ষর বা বর্ণের খোদাইকারী যে থাকবে, ওই নকশা কইরা আইনা দিছে কে? কারণ ওই ওয়ারেন হেস্টিংস দায়িত্ব দিলে কারে? চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্সকে, ভাইয়া আমি তো এগুলো পারি না। কি কইছে? এই ওয়ারেন হেস্টিংস এর কাছে কয়, ভাইয়া আমি তো এটা পারি না, কেমনে করুম? তুই যেমনে পারো কর। ও কি করছে? ইংল্যান্ড চলে যায়, দেখছে ওর দাদি ছিল, অর্থাৎ চার্লস উইলকিন্স এর দাদি ছিল তৎকালীন ইংল্যান্ডের একজন নামকরা কি নকশাবিদ। ওনার কাছ থেকে যাইছে, দাদি আমার একটু শিক্ষা হতো কেমনে নকশা বানাইতে হয়। ওর দাদির কাছ থেকে শিক্ষা, নকশা করে বাংলা লিপিটা নিয়ে আসলো। আইসা কি করলো বর্ণগুলা? আইসা ওর বন্ধু ছিল একটা বাঙালি, চার্লস উইলকিন্স এর ফ্রেন্ড বাঙালি, তার নাম হলো পঞ্চানন কর্মকার। তারে কইছে, বন্ধু এবার তোর কাজ, আমি তোরে দিয়ে দিলাম, এবার তুই তৈরি কর বাকি কাজ। তা এই খোদাইটা করলো কে? পঞ্চানন কর্ম। এ কিন্তু বাঙালি। এ কি? বাঙালি। তার বাংলা লিপি অক্ষর বা বর্ণের খোদাইকারীকে পঞ্চানন কর্মকার। ক্লিয়ার? কথা কন্যাকা যারা যারা আছেন, তানহা ইসলাম, শামসুন নাহার, আনুসাবিব, সামি ইসলাম, তাবেল মিয়া, সাজু চক্রবর্তী, না আবার কি মোহাম্মদ আবরার, মঞ্জিলা, ক্লিয়ার কিনা? সবাই লেখো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? লিখছেন। গুড। এবার লেখেন ছাপাখানা। টপিকটার নাম কি লিখবেন? টপিকটার নাম লেখেন ছাপাখানা। দ্রুত লেখেন ছাপাখানা। টপিকটার নাম লেখেন ছাপাখানা। মুদ্রণ প্রেস। টপিকটার নাম লেখেন মুদ্রণ প্রেস। ছাপাখানা। যারা বিসিএস কোর্সে ভর্তি আছে 47, আপনাদের এই ক্লাসে পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, টেনশন আর কোনো কারণ নাই। প্রেস অথবা কি ছাপাখানা। ক্লিয়ার? এটা বিস্তারিত জানবো। প্রাইমারি ভাইব, বিশেষ ভাইব, যা প্রশ্ন করবে টাস্টার জবাব দেবো, প্রিলি হোক আর লিখিত হোক। কোন সমস্যা আছে? হয় এগুলো ক্যারিয়ার প্লাস বই থেকেই দেওয়া। আচ্ছা, তাহলে এবার কি মুদ্রণ প্রেস বা ছাপাখানা? এখন দেখে প্রশ্ন আসতে পারে, উপমহাদেশে প্রথম ছাপাখানা বা মুদ্রণ প্রেস স্থাপিত হয় কত সালে? এখন উপমহাদেশে প্রথম ছাপাখানা বা মুদ্রণ প্রেস প্রতিষ্ঠিত হয় 1498 সালে ভারতের গোয়ায়। 1498 সালে ভারতের গোয়ায়। ভারতের গয়কারে গো 29 ভারতের গোয়ায় উপরে চন্দ্রবিদে। গোয়া একটা ভারতের বিখ্যাত পর্যটন শিল্প। এটা ভারতের বিখ্যাত একটা পর্যটন শিল্প। তাহলে উপমহাদেশে প্রথম ছাপাখানা বা মুদ্রণ প্রেস প্রতিষ্ঠিত হয় 1498 সালে ভারতের গোয়ায়। দ্রুত লেখো 1498। স্যার বাংলা বর্ণমালা একটি মানে কি? পড়াইছি না? শোনেন,
একটা নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে বলা হয় কি? বর্ণমালা। ভালো করে খেয়াল রাখো, একটি নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে বলে কি? বর্ণমালা। বাংলা বর্ণমালা কয়টি? একটি। বাংলা বর্ণমালা কয়টি? একটি। এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? 50টি। ইংরেজি বর্ণমালা কয়টি? একটি। ইংরেজি বর্ণমালা কয়টি? একটি। ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? 26টি। এ কথা ক্লিয়ার? এবার বুঝছেন? যারা অনলাইন আছেন বুঝছেন? বুঝছেন? বুঝে না, নতুন নতুন কি কথা? ওরে বেটা, আমি কি কইছি এটা বাংলা ছাপাখানা? এটা তো পর্তুগিজ বা ছাপাখানা। টপিকটার নাম লেখছে মুদ্রণ প্রেস বা ছাপাখানা। আমি কি এখন বাংলা ছাপাখানার কথা কইছি? এটা বুঝে না কে? বুঝে না। আমি বলছি উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে ভারতের কোথায়? গোয়ায়। এই দাড়ি মারেন, এটি ছিল পর্তুগিজ মুদ্রণ যন্ত্র। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। এমন ভাবে শিখবেন, অনেকের শিখাতে পারবেন। এটি ছিল পর্তুগিজ ভাষার, লেখেন, এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। দ্রুত 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 লিখছেন? এটি ছিল কোন ভাষার? পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। দ্রুত লেখেন, এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। লেখা শেষ? এরপরে আসি, উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এবার বাংলা লেখেন, উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1778 সালে হুগলিতে। উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা ছাপাখানা কিন্তু 1778 সালে। উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1778 সালে। কোথায় এটা? হুগলিতে। 17 সালে। যারা অনলাইন আছেন দ্রুত লেখেন। হ্যাঁ, কেরিয়ার প্লাস বইয়ে সব থাকবে ইনশাল্লাহ। রমজান মাসে কেরিয়ার প্লাস বই পাবলিশ হবে, টেনশন নিয়েন না, নতুন এডিশন। তাহলে আমরা কি লিখলাম? উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1778 সালে। কোথায় এটা? হুগলিতে। এটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিংস। পঞ্চানন কর্মকারের সহায়তায়। এটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিংস। সহায়তাকারীকে? পঞ্চানন কর্মকার। ওই দুই বন্ধু মিললে আর কি এটা করছে। এটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিংস। লিখছেন? যারা এখন কষ্ট করবেন এই রমজান মাসে, রমজান মাসে যারা লেগে থাকবেন, তাদেরই চাকরি হবে। অন্যরা ফাঁকি দেবে, সুতা দেবে, ঘুরবে, এই করবে সেই করবে, আপনি ধুমাইয়া পড়াশোনা করবেন। তাহলে কি লিখলাম? প্রথম বাংলা, দেখেন প্রশ্ন আসতে পারে, প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? চার্লস উইলকিংস। প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? চার্লস উইলকিংস। কত সালে? 1778 সালে। কোথায়? হুগলিতে, ভারতের হুগলিতে। এইবার লেখেন, উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এবার লেখেন, উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশে দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় বলতো কোথায়? ওই যে শ্রীরামপুর মিশন। উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশনে। উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশনে, অর্থাৎ শ্রীরামপুর মুদ্রণ প্রেস। ওটাকে কি বলে? শ্রীরামপুর মুদ্রণ প্রেস। উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা হলো শ্রীরামপুর মুদ্রণ প্রেস। উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মুদ্রণ প্রেস। ব্র্যাকেটে লেখেন 1800, ব্র্যাকেটে লেখেন 1800। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালের মে মাসে। 1800 সালের মে মাসে। তার উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কারা? এই শ্রীরামপুর মিশনারিদের সবচেয়ে বড় অবদান কি? এই বাংলা ছাপাখানা প্রতিষ্ঠান।
শ্রীরামপুর মিশনারিদের সবচেয়ে বড় অবদান কি ছিল? বাংলা মুদ্রণ ছাপাখানা প্রতিষ্ঠা। ওখানে লিখে রাখেন শ্রীরামপুর মিশনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। শ্রীরামপুর মিশনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। শ্রীরামপুর মিশনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল কি? বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার বা বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা। শ্রীরামপুর মিশনের সবচেয়ে বেশি ভূমিকাটা কি ছিল? বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা। বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা। দ্রুত স্টার দিয়ে লিখে রাখেন, এগুলোকে বলে বিশেষ পরীক্ষার প্রশ্ন। কি লিখলেন? উপমহাদেশে শ্রীরামপুর মিশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদানটা কি ছিল? বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করা। বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা। লেখা শেষ? ওকে, এবারে আমাদের উপমহাদেশ শেষ। এবারে আমরা একটু বাংলাদেশে আসি। দেখেন, বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা বা মুদ্রণ প্রেস স্থাপিত হয় 1847 সালে রংপুরে। 1847 সালে রংপুরে। এবার লেখেন, বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1847 সালে রংপুরে। 1847 সালে রংপুরে এই ছাপাখানাটির নাম রংপুর বার্তাবহ যন্ত্র। রংপুর বার্তাবহ যন্ত্র। দ্রুত লেখেন, ছাপাখানাটির নাম রংপুর বার্তাবহ যন্ত্র। রংপুর বার্তাবহ যন্ত্র। দ্রুত লেখেন। লিখছেন? কি লিখলেন? তাহলে বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1847 সালে। কোথায়? রংপুরে। নাম কি? রংপুর বার্তাবহ যন্ত্র। আমাদের সাথে যুক্ত আছেন তামান্না সুলতানা বিথি, আম্বিয়া, আর কে আছে? সোনিয়া হক, তান্না ইসলাম। দ্রুত লেখেন। লেখা শেষ? ওকে। ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1860। 1860, খাস বাংলায় বলি 1860। ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা কি একাডেমিক সাবজেক্ট ভিত্তিক হবে? ওরে না, একাডেমিক সাবজেক্ট লিখিত। যদি প্রাইমারিতে লিখিত পরীক্ষা চালু করে, পুরা নন ক্যাডার পিএসসি নন ক্যাডার মতো প্রথম একটা প্রিলি পরীক্ষা নিবে, প্রিলির পর লিখিত পরীক্ষা নেবে, 100 নম্বর লিখিত নিবে, নতুবা 200 নম্বর লিখিত নিবে। যদি সেটা চালু করেও, তোমাদের সাবজেক্ট ওয়াইজ লিখিত নিয়ে কসু করবে। এবার কি লিখবেন? ঢাকা শহরে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত কত সালে? 1860 সালে। 1860 সালে। নাম কি? বাংলা প্রেস। নাম কি? বাংলা প্রেস। ছাপাখানাটার নাম কি? বাংলা প্রেস। এটা আজিমপুরে। ঢাকার কোথায়? আজিমপুর। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকার আজিমপুরে। দ্রুত লেখো, আজিমপুর। লিখছেন? সুন্দর মিত্র। এটি প্রতিষ্ঠা করেন কে? এটি প্রতিষ্ঠা করেন সুন্দর মিত্র। এটি প্রতিষ্ঠা করেন সুন্দর মিত্র। তার ঢাকা শহরে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? সুন্দর মিত্র। কোথায়? ঢাকার আজিমপুরে। আর ওই ছাপাখানাটার নাম কি? বাংলা প্রেস। বাংলা প্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1860 সালে। দ্রুত লেখেন। লেখা শেষ? এবারে আসি। তাহলে দেখো, এই বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। লেখেন, বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ। দ্রুত লেখেন, নীল দর্পণ। বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ। বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। 1860 সালে নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় কত সালে? 1860 সালে। এই নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় 1860।
নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশ পায়? এই নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র। দ্রুত লেখেন। নীল দর্পণ নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র। আচ্ছা আচ্ছা, সামিয়া ইসলাম যে আছেন লাইভে, যিনি আছে সামিয়া ইসলাম, হোয়াটসঅ্যাপে একটু নক দেন। আপনি যে বই পাবেন, বই পাঠাই দেবে আপনাকে। আপনি হটলাইন নাম্বারে 509 কল দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আপনি যে বই পাবেন আজকে, অর্থাৎ সামিয়া ইসলাম যে বই পাবেন, মনে হয় সর্বোচ্চ শেয়ারকারী ছিল গতকালের। সামিয়া ইসলাম আপনি বই পাবেন, হোয়াটসঅ্যাপে একটু নক দেন, হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেন, আপনার ঠিকানা বই চলে যাবে। তাহলে দেখো আবার সুন্দর করে বুঝাই দিই, মিলাই নাও। ওকে, বাংলা ছাপাখানা প্রথম থেকে আবার মিলাই নাও। সবাই যারা অনলাইন আছেন মিলিয়ে নেন খাতা, বাংলা ছাপাখানা সম্পর্কে মিলিয়ে নেন। উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1498 সালে ভারতের গোয়ায়। এটি ছিল একটা পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। কি ছিল এটা? পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। পরের প্রশ্ন লিখে দিয়েছি। উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1778 সালে ভারতের হুগলিতে। এটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স পঞ্চানন কর্মকারের সহায়তায়। এটাই ছিল কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা। এরপর দেখো, ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা স্থাপিত হয় শ্রীরামপুর মিশনে 1800 সালের মে মাসে। এটার নাম শ্রীরামপুর মুদ্রণ প্রেস। এরপর দেখো, এই শ্রীরামপুর মুদ্রণ প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি ছিল? বাইবেল, যেটা আমরা আগে পড়িয়েছি, সেটার নাম কি? বাইবেল। এই শ্রীরামপুর মুদ্রণ প্রেস থেকে কোন গ্রন্থটা প্রথম প্রকাশ পাইতো? বাইবেল। এরপরে দেখো, বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1847 সালে রংপুরে। এই ছাপাখানাটির নাম ছিল রংপুর বার্তাবহ যন্ত্র। এরপরে দেখো, ঢাকা শহরে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় 1860 সালে। এটা সুন্দর মিত্র এটা প্রতিষ্ঠা করেন, সেটার নাম ছিল বাংলা প্রেস। বাংলা প্রেস এটা কোথায় অবস্থিত? ঢাকার আজিমপুরে। এটি প্রতিষ্ঠা করেন কে? সুন্দর মিত্র। আর এই বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় কত সালে? 1860 সালে। এই নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটক দেখতে এসে মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নীল দর্পণ নাটক মঞ্চের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু এই নীল দর্পণ নাটকটি দেখতে এসে মঞ্চে কি করছিল? অভিনেতাদের প্রতি জুতা ছুঁড়ে মেরেছিল। ক্লিয়ার? এই ক্লিয়ার 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 ক্লিয়ার। ওরে এই যে নির্মম অত্যাচার, অর্থাৎ কর্মীদের উপর নির্মম অত্যাচার। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, এতক্ষণ যারা ক্লাস করছেন ক্লিয়ার কিনা? এবার লেখেন ফোর্ট উইলিয়াম কলেজ। এবার টপিকটার নাম লেখেন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। দেখেন শ্রীরামপুর মিশন পড়াইতে গিয়ে কত তথ্য দিলাম, একটু হিসাব করেন। শ্রীরামপুর মিশন পড়াতে গিয়েই কতগুলো তথ্য আপনারা জানলেন। দ্রুত লেখেন। এই আধুনিক যুগে সাহিত্যের ক্লাস অন্য প্রতিষ্ঠানে যাই একটু করে দেখেন। অন্য প্রতিষ্ঠানে এই টপিকটা পড়ে দেখেন যে তারা কি পড়ায়, বাজারে গাইডে কি পড়ায়, তারা কি পড়ায়, একটু মিলাই দেখেন। তাদের হ্যান্ডনোট আর আমাদের হ্যান্ডনোট মিলাই দেখেন যে আমরা কতটা তথ্য দিই ইনশাল্লাহ। এবার আমরা কি পড়ব? ফোর্ট উইলিয়াম কলেজ। এবার একটু এর কাহিনী বলি। এইটা আবার কি স্যার? একটু দেখেন। এই শ্রীরামপুর মিশন সম্পর্কে তো জানলাম। এই ফোর্ট উইলিয়াম কলেজ 4 মে 1800 সালে, 4 মে 1800 সালে এটা ওই যমুনা নদীর তীরে বা ভাগীরথী নদীর তীরে, এটা রাইটার্স বিল্ডিং, কলকাতার রাইটার্স বিল্ডিং এর পাশে এটা প্রতিষ্ঠা করেন। কারা বানাইলো? মনে পড়ছে যাবে না? আমরা জানি উপমহাদেশে পলাশীর যুদ্ধ হলো কত সালে? 1757 সালে পলাশীর যুদ্ধ হলো। এই পলাশীর যুদ্ধের পরে লর্ড ক্লাইভ চিন্তা করলো যে আবার যে কোনো সময় সালারে বাঙালির অ্যাটাক করতে পারে। তা নিজেদের নিরাপত্তার জন্য তারা কি করলো?
তারা সেখানে একটা দুর্গ নির্মাণের পরিকল্পনা করলো। কলকাতা কি করলো? একটা দুর্গ নির্মাণের পরিকল্পনা করলো। এরপর দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যায় কত সালে? 1779 সালের দিকে মেবি। তখন কি হয়? এই দুর্গের নির্মাণ কাজটা সমাপ্ত হয়। এরপর এই দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত হলে তখন এই দুর্গটার নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ। এই যে চতুর্থ উইলিয়াম, ইংল্যান্ডের চতুর্থ উইলিয়ামের নাম অনুসারে এই দুর্গটার নামকরণ করা হয় কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। এখনো তুমি যাবা কলকাতায় কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। বর্তমানে কিন্তু ভারতের সেনাবাহিনী সেটা ব্যবহার করে। ফোর্ট উইলিয়াম দুর্গ বর্তমানে কারা ব্যবহার করে? ভারতের সেনাবাহিনীরা ব্যবহার করে। এরপর দেখেন, যখন লর্ড ওয়েলেসলি ভারতীয় উপমহাদেশের ক্ষমতা বা শাসনভার গ্রহণ করলো, এই লর্ড ওয়েলেসলি এ চিন্তা করলো যে ইংল্যান্ড থেকে যারা চাকরি করার জন্য ভারতীয় উপমহাদেশে আসে, তাদের কি, যারা উপমহাদেশে আসে তারা আসলে নবীন, তারা তাদের এই উপমহাদেশের বাংলা ভাষা বা অন্যান্য মারাঠি ভাষা, হিন্দি বলো যাই বলো, এই ভাষাগুলো তারা জানে না। তারা কেমনে দেশ চালাইবে ভারতীয় উপমহাদেশ? এর জন্য তাদের এই এদেশীয় ভাষা শিক্ষাদানের জন্য, ওই ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় ভাষা শিক্ষাদানের জন্য লর্ড ওয়েলেসলি চিন্তা করলো আমি একটা কলেজ প্রতিষ্ঠা করব। তখন তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতরে তিনি কি প্রতিষ্ঠা করলেন? এই ফোর্ট উইলিয়াম কলেজ নির্মাণ করলেন। কলেজটা তিনি নির্মাণ করলেন, ঠিক আছে, কিন্তু কলেজের টিচার লাগবে না, অধ্যক্ষ লাগবে না। তখন চিন্তা করলো অধ্যক্ষ কারে পাই? তখন এই লর্ড ওয়েলেসলির এক ফ্রেন্ড ছিল, ওকে দোস্ত তুমি আমার দায়িত্ব দাও, ঠিক আছে। লর্ড ওয়েলেসলি চিন্তা করো শালা তুই তো দুর্নীতিবাজ, তোরে দিলে তো আমার কলেজ হাওয়া হয়ে যাইব। এই জন্য সে কি করলো? তাকে দায়িত্ব দিল না। তিনি জানতে পারলেন পাশাপাশি কলকাতায় আর একটা প্রতিষ্ঠান আছে, নাম আছে শ্রীরামপুর মিশন। তিনি জানতে পারলেন ওখানে একজন বাঙালি আছে, তার নাম কি? বাঙালি না, ইংল্যান্ডের নাগরিক, কিন্তু বাঙালি সাজে, মানে সে বাংলা ভাষাটা ভালো পারে। তার নাম কি? উইলিয়াম কেরি। কেরিকে টেলিফোন দিল, বাবু তুমি চলে আসো। আসছে, শোনো তোমাদের মারাটারা হবে না, তোমরা নিচু জাতের খ্রিস্টান, সমস্যা নাই, তোমারে একটা চাকরি দিতে পারি। কয় পান আপনি কি চাকরি দিবেন? কয় তোমার আমি একটা কলেজ বানাইছি, এই কলেজের বাংলা ডিপার্টমেন্টটার তুমি দায়িত্ব নিবা, বেতন পাবা মাত্র 500 টাকা। কত টাকা? মাসে স্যালারি পাবা 500 টাকা। আমার এই কলেজের অন্যান্য টিচারদের বেতন কিন্তু 1500 টাকা। কত টাকা? তুমি চিন্তা করো, ইংল্যান্ড থেকে যেসব টিচার গুলার উনি আমদানি করলো তাদের স্যালারি কত? 1500 টাকা। আর উইলিয়াম কেরির বেতন দেবে কত টাকা? 500 টাকা। কারণ কি? ও নিচু জাতের। কারণ কি? সে নিচু জাতের খ্রিস্টান হওয়ার কারণে তার স্যালারি দিবে 500 টাকা। ও খুশি, ওকে সমস্যা না, আমার 500 টাকা দিয়েন, আমি তো আরো একটা চাকরি করি। আমাদের দেশে অনেক হুজুর আছে না, মাদ্রাসায় চাকরি করে আবার মসজিদে ইমামতিও করে, আছে না এরকম? আছে। তো আমাদের অনেক হুজুরে আছে মসজিদে ইমামতি করে, মসজিদে আজানও দেয়, আবার মাদ্রাসায় চাকরি করে। ঠিক তেমনি ও শ্রীরামপুর মিশনে পাদ্রিগিরি করে, আবার এখানে সে কি করে? সে বাংলা পড়ায়। উনি কি করলো? বাংলা ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত করলো 1801 সালের। তা দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 4 মে 1800 সালে। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো 24শে নভেম্বর। কত তারিখ? কলেজটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা 24শে নভেম্বর 1800। এর পরের বছর, অর্থাৎ এর এক বছর পরে 1801 সালের 24শে নভেম্বর এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ডিপার্টমেন্ট খোলা হয়। আর এই বাংলা ডিপার্টমেন্টের হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন কে? আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক।
আচ্ছা দেখেন আমরা কোথায় জানা গিয়েছিলাম। আচ্ছা দেখেন আমরা ওই জায়গায় গিয়েছিলাম যে এই বাংলা ডিপার্টমেন্টের দায়িত্ব গ্রহণ করলো কে? উইলিয়াম কেরি। উনি কেরির সহযোগী আবার দুইজন নিয়োগ করেছিল, একজনকে রামনাথ বাচস্পতি আর একজন হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দেখছি তা দিয়ে বাংলা ডিপার্টমেন্ট চলে না। পরবর্তীতে তিনি আরো 6 জন পণ্ডিত নিযুক্ত করেছিল। তো টোটাল এই 8 জন পণ্ডিত মিলে তারা বাংলা ডিপার্টমেন্টটা পরিচালনা করত। দ্রুত দেখো তাহলে আমরা এখান থেকে এমসিকিউ পাইলাম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 4 মে 1800 সালে। আর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বা উদ্বোধন করা হয়, ফোর্ট উইলিয়াম কলেজ উদ্বোধন বা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 24 নভেম্বর 1800। তালুকদার মুক্তির আবার কি? স্যার ক্লাস শেষ করুন দয়া করে। কেন ক্লাস শেষ করুন কেন? তোমার না হয় চাকরি লাগবে না, তুমি বিসিএস ক্যাডার হবে, আর একজন কি হবে না? হ্যাঁ এটা একটু পরে। দ্রুত দ্রুত দ্রুত। তাই কলেজটার যাত্রা শুরু হয় কত সালে? আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা যাত্রা শুরু হয় কত সালে? একটা মনে হয় 24 নভেম্বর। আর যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্তর বা প্রতিষ্ঠা কত সালে? 4 মে 1800। 4 মে 1800। আর ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় কত সালে? 24 নভেম্বর 1800 সালে। এরপর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ডিপার্টমেন্ট খোলা হয় কত সালে? বাংলা বিভাগ খোলা হয় 24 নভেম্বর 1800। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1 বছর পরে, 24 নভেম্বর 1801। এখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলো কে? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? পরবর্তীতে দেখলো ওই লর্ড ওয়েলেসলি দেখলো ওই অধ্যক্ষ হওয়ার মতো যোগ্যতা কারোই নাই। পরে বাধ্য হয়ে ওই উইলিয়াম কেরি কি বানাইছিল? ওই কলেজের প্রথম অধ্যক্ষ বানাই দিছিল। আবার বাংলা ডিপার্টমেন্টের হেড পণ্ডিত কি ছিল? এই উইলিয়াম কেরি। উনি বাংলা ডিপার্টমেন্ট থেকে মোট 14টা বাংলা বই বের করেছিল। কতগুলা? বাংলা ভাষা শিখাইবো, বাংলা পড়াইবো, বই লাগবে না, স্পোকেনের বই তো লাগবে, বই কই পাইবো? বই তো ছিল না। তখনই প্রথম উনি কি করলেন? এই উইলিয়াম কেরি উনি 2টা বই, একটা হলো কথোপকথন, একটা ইতিহাসমালা, উনি 2টা বই প্রথম লিখেছিল। এরপরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি লিখছে 5টা। আরো যারা রাইটার ছিল সবাই মিলে মোট 14টা বাংলা বই প্রকাশ করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। আচ্ছা এতটুকু লেখা শেষ? স্যার আপনার হলে চলে যান, এবার ক্লাস না। হ্যাঁ ওকে,
দ্রুত লেখেন, দ্রুত, আমি আমার টাইম মতো নামাজের আগে শেষ করে দেবো। ওকে, এটা না শেষ করলে তো সমস্যা, তাই না? এবার লেখেন, ফোর্ট উইলিয়াম কলেজকে কি বলা হয়? বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কোন প্রতিষ্ঠানকে? লেখো, বাংলা গদ্যের আতুরঘর বলা হয়, বাংলা গদ্যের আতুরঘর, বাংলা গদ্যের আতুরঘর বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। দ্রুত লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কাকে? বাংলা গদ্যের আতুরঘর বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। দ্রুত লেখেন। এই আপনারা অনলাইনে ঝগড়া করেন না, ক্লাস যথাসময় শেষ করব, টপিকটা একটু শেষ না করলে তো সমস্যা, তাই না? এটা তো আমাদের বিসিএস ক্লাস, টপিকটা একটু শেষ করতে হবে। বাংলা আপনাদের যাদের কাজ থাকে তারপর আপনারা লিভ নিয়ে আপনারা কাজ করেন, পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন। যদি কারো ইমার্জেন্সি কাজ থাকে তারা লিভ নিয়ে যান, লিভ নিয়ে আপনারা পরে ভিডিওটা দেখে নিয়েন। বন্ধ করলো কেন? তা বাংলা গদ্যের আতুরঘর বলা হয়, কে বন্ধ করলো? বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কাকে? ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয় বাংলা গদ্যের আতুরঘর। এবার লাগেন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। একটু খেয়াল করেন, যারা বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন, আমাদের রমজান উপলক্ষে মানে অনেক ডিসকাউন্ট চলতেছে। যারা 47তম বিসিএস ভর্তি হবেন তাদের 2000 টাকা, আর 48 বিসিএস কিন্তু অনলাইনে 4000 টাকা। সারা বাংলাদেশে আমাদের অফলাইনে কিন্তু 8000 টাকা 48তম বিসিএস এর কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। তাহলে আমরা কি লিখলাম? কি লিখছি? হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। দ্রুত লেখেন, মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। মোট 14টি বাংলা বই প্রকাশ পায়। এক নাম্বার লেখেন উইলিয়াম কেরি। এক নাম্বার লেখেন উইলিয়াম কেরি। এই কেরি দাদায় কয়টা বই লিখছে? কেরি দাদায় আমাদের জন্য 2টা বই লিখছে। কয়টা বই? 2টি। এক নাম্বার, ক নাম্বারে কি লিখছে? কথোপকথন। কথোপকথন। আরেকটা কি? আরেকটা হলো ইতিহাস মালা। তা ইনি এই 2টা বই লিখছেন, এই 2টা বই। তাহলে এই 2টা বইয়ের নাম একটু টেকনিক দিয়ে মনে রাখে, নতুবা পরীক্ষা হলে মনে থাকবে না। পরীক্ষা আসবে কথোপকথন বইটি কার লেখা, আসতে পারে ইতিহাস মালা কার লেখা। তাহলে টেকনিক দিয়ে লেখেন, কেরি সাহেবের কথা এখন ইতিহাস। টেকনিক দিয়ে লেখেন, কেরি সাহেবের কথা এখন কি? কেরি সাহেবের কথা এখন ইতিহাস। ইতিহাস দিয়ে কি মনে রাখবা? ইতিহাস মালা। কথা দিয়ে কি মনে রাখবা? কথোপকথন। দ্রুত লেখো, কেরি সাহেবের কথা এখন ইতিহাস। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। কেরি সাহেবের কথা অনেক বইয়ে দেয়া আছে 13টা বাংলা বই প্রকাশ পায়, এটা ভুল তথ্য। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস বই দেয়া আছে একদম 14টা বই। কয়টা? 14টা। কেরি সাহেবের কথা, এটা লেখা শেষ? লেখা শেষ হলে ডান লিখবা। আপনাদের লেখা শেষ? লেখা শেষ? কি ক্ষুধা লাগছে? হ্যাঁ, কালকে টের পাবো আগামীতে, তাই না? লেখা শেষ হলে ডান লিখবেন। অনলাইনে যারা আছেন, লেখা শেষ হলে ডান লেখেন। কেরি সাহেবের কথা এখন কি? ইতিহাস। ওকে, এরপরে লেখেন চণ্ডীচরণ মুন্সী। 2 নম্বরের ব্যক্তিটার নাম কি? চণ্ডীচরণ মুন্সী। এই চণ্ডীচরণ মুন্সী এই বেটায় একটা বই লিখছে। কয়টা? একটা বই লিখছে, নাম হলো তোতা ইতিহাস। তোতা ইতিহাস। চণ্ডীচরণ মুন্সী এই বেটায় একটা বই লিখছে, চণ্ডীচরণ মুন্সী, তোতা ইতিহাস। তোতা ইতিহাস। চণ্ডীচরণ মুন্সী এবারে একটা বই লিখছে, বইটার নাম কি? তোতা ইতিহাস। দ্রুত লেখেন, তোতা ইতিহাস। তোতা ইতিহাস লিখছেন? ভেরি গুড। এবার লেখেন রামরাম বসু। 3 নম্বরে লেখেন রামরাম বসু। রাম বসু এই আঙ্কেলের 2টা বই লিখছে। কয়টা বই?
দুইটা বই। রাম রাম বসুর রাজার মালা টেকনিক দিয়ে লেখেন। রাম রাম বসুর রাজার মালা টেকনিকটা আগে লেখেন। রাম রাম বসু দুইটা বই লিখছে তাই না? একটা রাজা প্রতাপাদিত্য চরিত্র আর একটা হলো লিপিমালা। 1 নাম্বার লেখেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতা রাজা প্রতাপাদিত্য চরিত্র। আরেকজন কে? আর একটা হলো লিপিমালা। লিপিমালা এই দুইটা রাজা প্রতাপাদিত্য চরিত্র আর একটা হলো লিপিমালা। এই দুইটা বই কে লিখছে? রাম রাম বসু। তো এটার জন্য আমরা একটা ছোট্ট একটা টেকনিক লিখতে পারি, নতুবা বই দুইটার নাম মনে থাকবে না। লেখেন রাম রাম বসুর রাজার মালা। রাম রাম বসুর রাম রাম বসুর রাজার মালা। মালা দিয়ে মনে রাখবেন লিপিমালা। তারপর রাজা দিয়ে মনে রাখবেন কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। টেকনিক লেখেন রাম রাম বসুর রাজার মালা। কি লিখবা? রাম রাম বসুর রাজার মালা। দ্রুত 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 দ্রুত। তাহলে এই যে আমাদের রাম রাম বসু, চণ্ডীচরণ মুন্সি আঙ্কেলে লিখলো একটা, রাম রাম বসু এই ভাইয়া লিখলো দুইটা, একটা হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র আর একটা কি? লিপিমালা। টেকনিক লিখলাম রাম রাম বসুর রাজার মালা। রাজা দিয়ে মনে রাখবা রাজা প্রতাপাদিত্য চরিত্র, আর মালা দিয়ে মনে রাখবা লিপিমালা। কথা ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন। এরপরে লেখেন কি লিখবেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই অনলাইন আসার পর থেকে, ডিজিটাল বোর্ড আসার পর আমি তো দেখি খালি টিচাররা খালি দেখে দেখে পড়ায়। এই দেখে দেখে পড়ানোর সুবিধাটা আছে অনেক, তাই না? এই ডিজিটাল বোর্ড আবিষ্কারের অনেক সুবিধা আছে। কি সুবিধা? প্রত্যেক টিচার দেখি খালি গেসান গেসান কাটে আর খালি দেখে দেখে পড়ায়। অভাব আছে বাংলাদেশে। এই দেখে দেখে তো তুমিও পারো। আসল কথা শোনেন, বিসিএস এর ক্লাস হোক আর যে প্রাইমারি নিবন্ধন হোক, একটা বেশি ক্লাস হলো আগে স্টুডেন্টদের বোঝাতে হবে। কি করতে হবে? আগে এদের মস্তিষ্কে জিনিসটা ঢুকাতে হবে। আপনার তো আর বাচ্চা না, মস্তিষ্কে আগে বেসিকটা দিতে হবে, তারপর আপনার টেকনিক দিয়ে ওই বেসিক ক্লাসগুলো শিখাতে হবে। তাহলে আপনাদের মেমোরিতে থাকবে, পরীক্ষা হলে ডেলিভার দিয়ে আসতে পারবেন। কথা ক্লিয়ার? তুমি কি চ্যাটিং করো? লিখে দাও যে বেবি ওয়েট, আর মাত্র 10 মিনিট। লিখে দাও, তাহলে তো হয়ে যায়। লিখছেন লিখছেন লিখছেন। আচ্ছা, এবার লেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই ব্যক্তি লিখছে 5টা। কয়টা? 5টা। এবার লেখো, এটা কত নাম্বার জানো? 4 নম্বরে লেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই ব্যক্তি লিখছে কয়টা বই? 5টা। বাবা, কয়টা বই লিখছে? 5টা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 5টা বই লিখছে। একটা টেকনিক দিয়ে লেখো, নাইলে 5টা বইয়ের নাম জীবনও মনে থাকবে না। টেকনিকটা লেখো মৃত্যুঞ্জয় রাজা, আর বই নামের ভিতরেই চলে যাবে। মৃত্যুঞ্জয় রাজা 32 সিংহাসনে বসে 32 সিংহাসনে বসে বেদান্ত চন্দ্রিকা পড়ে, বেদান্ত চন্দ্রিকা পড়ে প্রবোধ চন্দ্রিকাকে হিতোপদেশ দিল। হিতোপদেশ দিল। দেখো এই টেকনিকটার ভিতরে সবগুলো 5টা বইয়ের নাম আছে। রাজা দিয়ে মনে রাখবা, রাজা বলি। ও আগে লিখে লেখো। এই 32 সিংহাসন এই একটা বইয়ের নাম, বেদান্ত চন্দ্রিকা এই একটা বইয়ের নাম, প্রবোধ চন্দ্রিকা এই একটা বইয়ের নাম, হিতোপদেশ এই একটা বইয়ের নাম। 1 2 3 4 5। যারা অনলাইন আছেন লেখেন। হ্যাঁ, সবাই যারা আছেন এখনো তো মাশাআল্লাহ 200+ স্টুডেন্ট আছে এখনো, তাই না? টেনশন নিয়ে না বেবিরা, বাবুরা, একটু ওয়েট, তাই তো?
এটার নাম বিসিএস। এই খাতাটা মিলাই দেখবা, বিসিএস 47 দেওয়ার পরে আমার লিটারেচার আর ব্যাকরণ খাতা মিলাই দেখবা যে আসলে কতগুলা প্রশ্ন কমন পড়ছে, দেখতে পারবা। আর এই ক্লাসের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন বিসিএস করছে তাদের কি দেওয়া হবে, পিডিএফটাও দিয়ে দেওয়া হবে এই ক্লাস শেষে। আধুনিক যুগের এই পিডিএফটাতে রেডি কর, আধুনিক যুগের পিডিএফটা, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ, এগুলো একটা পিডিএফ দিয়ে দিস। তার কি লিখলাম, মৃত্যুঞ্জয় রাজা 32 সিংহাসনে বসে বেদান্ত চন্দ্রিকা পড়ে প্রবোধ চন্দ্রিকাকে হিতোপদেশ দিল, প্রবোধ চন্দ্রিকাকে হিতোপদেশ দিল। লেখা শেষ। দ্রুত 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 লেখা শেষ। তার রাজা দিয়ে মনে রাখবা, রাজা বলি, রাজা বলি, 32 সিংহাসন, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, হিতোপদেশ, এই বইগুলো কে লিখছে, এই আমাদের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ক্লিয়ার। এরপর 5 নম্বরে লেখেন গোলকনাথ শর্মা, 5 নম্বরে লেখেন গোলকনাথ শর্মা, গোলকনাথ শর্মা। এই ব্যক্তিটা একটা বই লিখছে, কয়টা, একটা বই লিখছে, নাম কি, হ্যাঁ গোলকনাথ শর্মা, হিতোপদেশ, এটার নামও হিতোপদেশ। হিতোপদেশ নামে দুইজনে লিখছে, এই নামে একটা কিন্তু কে লিখছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও কিন্তু লিখছে, আবার গোলকনাথ শর্মাও লিখছে। দ্রুত লেখেন হিতোপদেশ, এই হিতোপদেশ নামে গোলকনাথ শর্মাও লিখছে। কিন্তু এই গোলকনাথ শর্মা, এই বাবুটা কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের টিচার ছিল না। এই ব্যক্তি গোলকনাথ শর্মা কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না। বিশেষ পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে নিচের কোন ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না। এই গোলকনাথ শর্মা উনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না, কিন্তু তার লেখা একটা বই হিতোপদেশ ওই কলেজে পড়ানো হতো। কথা ক্লিয়ার। তারেক মঞ্জুর স্যার আসছিল না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের, তার বই তো, ওনার নাম কি, হ্যাঁ হ্যাঁ তারিক মঞ্জুর স্যার, না কি নাম ওনার, ভুলে গেলাম, আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট। কিন্তু সে কিন্তু মনে করেন দেখেন তার বই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় না। মাহবুব আলম স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার, তার বই কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় না, পড়ায়। ওরকম তার এই গোলকনাথ শর্মা তিনি কিন্তু তিনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না। লিখে রাখেন তিনি ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ গোলকনাথ শর্মা বা গোলাপনাথ শর্মা লিখছে নাকি তিনি, লিখছেন। ওকে, এখন দেখেন ফোর্ট উইলিয়াম কলেজ ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেন 1854 সালে। লেখেন, দ্রুত লেখেন। ফোর্ট উইলিয়াম কলেজ ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেন 1854 সালে। লর্ড ডাল হৌসি এটা বন্ধ ঘোষণা করেন কার আমলে, লর্ড ডাল হৌসি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় কত সালে, 1854 সালে। দ্রুত লেখেন 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। লিখছেন, ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় 1854 সালে। আর শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কত সালে, 1845। শ্রীরামপুর মিশন বন্ধ হয় 1845, আর 1854 সালে বন্ধ হয় কোনটা, ফোর্ট উইলিয়াম কলেজ। তো ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। এবার লেখেন, স্টার দেন, 2টা পয়েন্ট লেখেন। বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ, বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থের নাম ইতিহাসমালা। স্টার দিয়ে লেখেন বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ। আর 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে, আর জ্বালাবো না আপনাদের। বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ, বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থের নাম কি, ইতিহাসমালা। বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ ইতিহাসমালা। বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থের নাম কি, ইতিহাসমালা। এটা কে লিখছে, উইলিয়াম কেরি। ব্র্যাকেটে লেখো রচয়িতা উইলিয়াম কেরি। বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থের নাম, বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থের নাম ইতিহাসমালা। এটা লিখলো কে, উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি লিখছেন এটা।
ভেরি গুড। এবার লেখেন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত, বাংলা ভাষায় মুদ্রিত, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? কথোপকথন। কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। এটা উইলিয়াম কেরি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? কথোপকথন। বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন। বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন। কথ্য রীতির প্রথম নিদর্শন, সেটার নামও কি? এই কথোপকথন। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। দ্রুত লেখেন, প্রশ্নগুলো লেখেন দ্রুত। বাংলা গদ্যে প্রথম জীবন চরিত্রের নাম কি? আচ্ছা দেখেন, এই দুটো প্রশ্ন যদি আসে, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কি? কথোপকথন। বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন কি? বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন কি? কথোপকথন। বাংলা গদ্যে প্রথম জীবন চরিত্রের নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা গদ্যে প্রথম জীবন চরিত্রের নাম, দ্রুত লেখেন, কি হবে? রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র। দ্রুত লেখেন। দ্রুত লেখেন। বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ। বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ। এবার লেখেন বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ। বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত। এরপর লেখেন বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত। বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ। প্রথম মৌলিক গ্রন্থ। বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কি? লেখো রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা লিখে দাও, রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র। দ্রুত লেখেন, রাজা প্রতাপাদিত্য চরিত্র। এরপর লেখেন বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ। দ্রুত লেখেন, কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ, কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ। আর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। গদ্য গ্রন্থ মিশন সমাচার। সেটার নাম হলো মিশন সমাচার। এটা লিখছে কি? মথি রচিত। মথি রচিত। দ্রুত লেখেন, মিশন সমাচার মথি রচিত। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ মিশন। মন খারাপ।
তাহলে দেখো, বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থটার নাম কি ছিল? রাজা প্রতাপাদিত্য চরিত্র। হ্যাঁ, গেল এটা। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কি? কৃপা শাস্ত্র। এটা লিখছে কে, কেউ বলতে পারো? এই বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কি? বাংলা কথ্য ভাষার আমরা যে কথা বলি, এটা একদম প্রাচীন গ্রন্থ, সেটার নাম কি ছিল? কৃপা শাস্ত্রের অর্থভেদ। কৃপা শাস্ত্রের, ওটা কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এই বইটা আবার ছাপায় নাই, ঠিক আছে? এটা হলো বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। আমরা যে কথা বলছি, এটা আদি একটা গ্রন্থ ছিল স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপরে, সেটার নাম ছিল কৃপা শাস্ত্রের অর্থভেদ। ওই যে মনল দা আসুম পাসাও, লোকটার নাম কি? মনল দা আসুম পাসাও। ওই যে পর্তুগিজ ব্যক্তি, মনে আছে, বাংলা ভাষা প্রথম অভিধান রচয়িতা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা, নাম কি? ওই পর্তুগিজ শ্যাম্পু, তার নাম কি? মনল দা আসুম পাসাও। ওই পর্তুগিজের শ্যাম্পু, ওই বেটায় এই বইটা লিখছে কৃপা শাস্ত্রের অর্থভেদ। কথা ক্লিয়ার? কৃপা শাস্ত্রের অর্থভেদ কে লিখছে? মনল দা আসুম পাসাও, এই বেটায় কিন্তু এটা লিখে গেছেন। আর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ, গদ্য গ্রন্থ নাম মিশন সমাচার। এটা লিখছে কে? মথি রচিত। মথি রচিত, সেটার নাম কি? মিশন সমাচার। মনে থাকবে? আচ্ছা, বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করলো কে? উইলিয়াম ক্যারি। উনি কি নামে এটা বাংলায় অনুবাদ করেছিলেন জানেন? মঙ্গল সমাচার। মঙ্গল সমাচার। তাহলে বাইবেলের বাংলা নাম কি ছিল? মঙ্গল সমাচার। তাহলে এখন উইলিয়াম ক্যারি বাইবেল বাংলায় অনুবাদ করে মঙ্গল সমাচার নামে, মঙ্গল সমাচার নামে প্রকাশ করেছিলেন। উইলিয়াম ক্যারি বাইবেল বাংলা অনুবাদ করে মঙ্গল সমাচার নামে প্রকাশ করেছিলেন। উইলিয়াম ক্যারি বাইবেল বাংলা অনুবাদ করে, কৌটিল্য হচ্ছে তো অর্থশাস্ত্র। আচ্ছা ঠিক আছে, কি লিখলেন? হ্যাঁ, বাইবেল প্রথম বাংলায় অনুবাদ করে মঙ্গল সমাচার নামে প্রকাশ করেন উইলিয়াম ক্যারি। কি নামে? এই মঙ্গল সমাচার। এটা হলো বাইবেলের বাংলা অনুবাদটার নাম কি? মঙ্গল সমাচার। লিখছেন? আর পড়াবো না, শৈলে প্রেম নাই। আর পড়াবো না, শৈলের প্রেম নাই। আচ্ছা, আমাদের বিশেষ ব্যাচের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। এরকম ধারাবাহিক ভাবে আমরা এই রমজান মাসে, আমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আমাদের বিশেষ কোর্সে ভর্তি আছেন যারা, এরকম আপনাদের লিটারেচারটা আমরা ধারাবাহিক ভাবে প্রচার করব। পিএসসি কোথা থেকে প্রশ্ন ধরে সেটা তো আমরা দেখব। আর এই টোটালটাই আমি পড়াবো আপনাদের বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস এই বই থেকে পড়াবো, বা আধুনিক যুগটা টোটালটাই। এরপর বাংলা আবার আমরা লাল নীল দীপাবলি বই, এবং পড়াবো আমরা কি বাংলা উচ্চ মাধ্যমিক যে গদ্য বই আছে এটা পড়াবো, এবং ডক্টর মাহবুল আলম স্যারের যে উচ্চ মাধ্যমিক যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটা থেকেই আমি এগুলো সব ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়িয়ে শেষ করে দেব। ওকে, যারা এতক্ষণ অনলাইনে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ অনলাইনে ছিলেন। আর এই ক্লাসের পিডিএফটা তারাই পাবেন যারা আমাদের বিশেষ কোর্সে ভর্তিকৃত স্টুডেন্ট, তারাই পাবেন। আমাদের বিশেষ কোর্সে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারাই আপনাদের হোয়াটসঅ্যাপে দেখবেন চলে যাবে গ্রুপে, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিবে। ওকে, যারা অনলাইনে আছেন ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ যারা অনলাইনে ছিলেন একটু বলেন ক্লাসটা কেমন লাগলো। বাংলা লিটারেচার ক্লাস আধুনিক যুগের আজকে সূচনা পর্ব দিয়ে শুরু হলো। যারা 48তম বিসিএসে ভর্তি হবেন বা 47-এ, আমাদের হটলাইন নাম্বার গুলো আছে, হটলাইন নাম্বারে কল দিয়ে ভর্তির কাজটা সেরে ফেলবেন। পরবর্তী ক্লাস আছে কখন? 2:30টায় না 3টায়? আজকের আমাদের পরবর্তী ক্লাস যারা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের নতুন ব্যাচের ক্লাস শুরু, আমাদের কিন্তু প্রাইমারি 2:30টায় না, আজকের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আজকে 2:30টা থেকে শুরু হবে। যারা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের আছেন তারা গোসল টোসল করে নামাজ টামাজ পরে রেডি হন, ইনশাআল্লাহ আমরা 2:30টার দিক দিয়ে আমরা শুরু করব ক্লাস। আর যারা ভর্তি হন নাই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের অফার চলতেছে, তারা ওই অফারে আজকে অবশ্যই ভর্তির কাজটা কমপ্লিট করবেন। আজকে কিন্তু ফাউন্ডেশন ব্যাচের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের এই ক্লাসটা প্রিলি লিখিত উভয় স্টাইলে কিন্তু আমি করাবো। সকালের ব্যাচেও কিন্তু আমি লিখিত প্লাস প্রিলি এই দুই স্টাইলই কিন্তু আমি আপনাদের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা নিয়েছি। এবং 2:30টার সময় যে ক্লাস হবে 3টায়, ও আজকে ক্লাসটা 3টায় দেওয়া আছে, পেইড ব্যাচের ক্লাসটা 3টায় দেওয়া হয়েছে, ওটা প্রিলি প্লাস লিখিত উভয় স্টাইলে আপনাদের প্রশ্ন লিখিয়ে দেবো। ক্লিয়ার? ওকে 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 ওকে। মাথাটা গিজ গিজ করতেছে, ওয়ার্ড একজন লিখছে স্যার মাথাটা গিজ গিজ করতেছে, কার মাথা ঘুরায় বমি বমি ভাব আসে এরকম কেউ নাই? হ্যাঁ, মাথা শুধু গিজ গিজ করলে হবে?
হ্যাঁ, পরবর্তী পেইড ব্যাচের ক্লাস 3টায়। না, ওইটার পাবলিক করুন না, খালি পাবলিক। ইস, এত ফ্রি দিলে হবে? এখন এত ফ্রি দিলে হয়? এত ফ্রি দিলে দাম থাকে? বেশি দিয়ে ফ্রি দিলে দাম থাকে কও? এই জন্য আমি আবার চালাক কম না, আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি বানাই। একটা ক্লাসের লাগে কোনো মিল থাকে না। এর আগে প্রাচীন যুগ যা পড়াইছি, আজকে আবার সকালে বেজে কয় স্যার এই ক্লাসটা তো হয়েছে, আমি এমন স্টাইলে পড়াইছি, স্টুডেন্ট কয় স্যার না আগে তো স্টাইলে করি নাই। আমি অল টাইম ক্লাস কি করে আমি চেঞ্জ করি, কারণ আমি জানি আমার ক্লাস অনেকে নকল করে। আমার ক্লাস অনেকে আমার স্ক্রিনশট দিয়ে পাঠায়, স্যার আপনার ক্লাসটা অমুক জায়গায় অমুক স্যার এই নকল করছে, স্যার এই আপনার ব্যাকরণ স্টাইলে পড়ায়, সাহিত্য স্টাইলে পড়ায়। আমি কি পড়াক না, এটা তো ভালো, এটা তো সুখবর, তোমরাও পড়াও। আমি কি করি, তোমরাও পড়াও, তোমরাও আমার ক্লাস করে শিখে তোমরাও পড়াও। যারা অন্যের নকল করে পড়ায় ওটা তো ভালো, তার সুনাম আরো বাড়ে। শাহরুখ খানের অ্যাক্টিং দেখে অভিনয় শিখে যদি আমাদের সাকিব খান করতে পারে, তাতে কি শাহরুখ খানের কি দাম কমে না বাড়ে? বাড়ে আরো, আরো কি পারে। আমি বলি আমার ক্লাসগুলো আপনারা দেখেন, সবাই দেখে দেখে আপনি নিজে ইউটিউবে ভিডিও বানান, ভিডিও ছাড়েন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নেন, এতে আমার সুনাম আল্লাহর রহমতে বাড়বে। আমি সবাইকে বলি, অনেকে আবার বলে কি হয় আমার ক্লাস নকল করে, এইগুলো বলা যাবে না ভাই, কার ক্লাস নকল করা না, প্রত্যেক মানুষের মাথায় প্রতিভা আছে আল্লাহর রহমতে, তাই না? যার যার জায়গা দিয়ে সে কি মানুষ। আমার ক্লাস আপনারা নিয়মিত করবেন, যারা আমাদের পেজ বেজে না আছেন তাও সমস্যা নাই, আমার ক্লাসগুলো দেখে দেখে আপনারা নিজেরা ইউটিউবে ভিডিও বানাবেন, ভিডিও বানাইবেন, নিজেরা বিভিন্ন প্ল্যাটফর্ম করতে পারেন, কোনো সমস্যা না। ঠিক আছে, সবাই নিয়মিত ক্লাস দেখবেন, জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ওকে 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 ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। স্যার এখন অনেক এনার্জি আছে, একটু ভাত খাইয়ে নি, কালকে তো আর খাইতে পারবো না, দুপুরে আজকে। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। এই ক্লাস